না, যখন আমাদের একজন এই মিজানুর রহমান আজহারিকেও আমাদের দেশ থেকে বাইর করে দেওয়া হচ্ছে, এটা একটা পলিসি যে দেশে এই ব্যবস্থাই ক্রিয়েট হচ্ছে। কেন হবে এই ব্যবস্থা? আমরা কি আজও জাগতে পারি না? আজও কি আমাদের প্রতিষ্ঠিত হতে পারি না যে সত্যের জন্য কথা বলতে পারবো? আমরা সত্য এবং আমাদের মৌলিক অধিকারের জন্য আমরা ফাইট করতে পারবো। আজকে কেন ফাইট ফর রাইট তৈরি হবে? কেন আমরা নিজের অধিকার নিয়ে কথা বলতে পারি না? কেন আজকে এই আয়োজনের এই প্রোগ্রাম হচ্ছে? কেন শুধু এইটার জন্য বারবার যুদ্ধ করতে হচ্ছে অধিকারটা বোঝানোর জন্য? কেন আমরা কি অধিকারের থেকে কেন বঞ্চিত হচ্ছি? আমরা কি ডিজার্ভ করি না একটা ভালো দেশ? আমরা কি ডিজার্ভ করি না আমাদের 5টা রাইট আছে, এই রাইটগুলো পাবো? আমি এই মাননীয় সরকারের কাছে এটাই বলতে চাই, আপনি আপনার পয়েন্ট অফ ভিউ এগুলো চেঞ্জ করেন, করে একটা রাইট কান্ট্রি ফলো করতেছেন। ইউকে, আমেরিকা, ডাজন্ট ম্যাটার, কানাডার মতো কম্পেয়ার করতেছেন। সত্যিকারে কানাডার মতো থিঙ্ক করেন, দেশকে কানাডা বানান, আমেরিকা বানান, আমরা আপনাকে সাপোর্ট করব। আদারওয়াইজ আপনি এই দেশ থেকে নিজেকে এই প্রত্যেকে আপনি এই পদত্যাগ করেন এবং একজন সুষ্ঠু ব্যক্তির কাছে আপনি দেশকে ছেড়ে দেন, যে দেশের উন্নত করতে পারবে, জনগণের জন্য চিন্তা করতে পারবে। আপনি তো আপনার বাবার প্রতিশোধ নিয়ে ব্যস্ত আছেন। আমি চাই না এমন প্রতিশোধ পরায়ণ মানুষ রাজ্যের নেতৃত্ব দেখ। একজন ভালো মানুষ যে জনগণের চিন্তা করবে, যে গণতন্ত্রের আসল মিনিং বুঝে দেশকে গণতন্ত্রের দিকে এই সত্যিকারের উন্নয়নশীল দেশ বানাবে, এই রকম একজন মানুষের কাছে যেন দেশকে হস্তান্তর করা হয়। আমি এই আশা ব্যক্ত করে আমি এই সব রিকোয়েস্ট করলাম যে উনি যেন আল্লাহ যেন উনাকে সঠিক জ্ঞান দান করেন, যেন উনি উনার ভুলগুলা বুঝতে পারেন এবং সঠিক ব্যক্তির কাছে দেশকে ছেড়ে দিতে পারেন, এবং আমাদের দেশ পরবর্তীতে আমরা বলতে পারি গর্ব করে, উই আর বাংলাদেশি, উই প্রাউড অফ দিস কান্ট্রি, উই আর বাংলাদেশি। সর্বোপরি আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশিষ্ট মানবাধিকার কর্মী জেসমিন আক্তারকে। উপস্থিত সম্মানিত হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, সম্মানিত উপস্থিতি, আজকের ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল কর্তৃক আজকের আয়োজিত এই ইম্প্যাক্ট অফ ইউএসএ স্যাংশন অফ হিউম্যান রাইটস সিচুয়েশন অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক আজকের এই প্রোগ্রামে উপস্থিত সকল হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক কান্ট্রি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশ অনেক চড়াই উত্তরাই পেরিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে 1971 সালে আমরা জায়গা করে নিতে পারলেও আজও নিজেদেরকে স্বাবলম্বী রাষ্ট্র হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি নাই। বারবার লাঞ্ছিত হয়েছে এদেশের গণতন্ত্র, বারবার বিঘ্নিত হয়েছে এদেশের মানবাধিকার। বাংলাদেশের বর্তমান সরকার, আপনারা জানেন, বিগত 12 বছর থেকে দেশের ক্ষমতার পৃষ্ঠে আছে। এই সরকার কিভাবে ক্ষমতায় এসেছিল সেটা বাংলাদেশের 18 কোটি মানুষ জানে। সেদিনের অবৈধ বুট চুরির মাধ্যমে এদেশের সরকার ক্ষমতায় এসেছে, এসে বাংলাদেশকে একটি কলঙ্কযুক্ত রাষ্ট্রে পরিণত করেছে, হত্যা করেছে বাংলাদেশের গণতন্ত্রকে, লঞ্চিত করেছে বাংলাদেশের মানবাধিকারকে। বাংলাদেশে আজ একটি দল আছে, সেই দলটির নাম আওয়ামী লীগ। বাংলাদেশে দ্বিতীয় কোনো গণতান্ত্রিক দল নেই। বাংলাদেশের তিনবারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশকে একটি স্বাবলম্বী রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছিলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী অবকাঠামোযুক্ত রাষ্ট্রে পরিণত করেছিলেন, সেই গণতন্ত্রকামী, গণতন্ত্রের মা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও আজকে কারাগারের অক্টোপিস্টে বন্দী। সেখান থেকে ওনাকে মুক্তি দেওয়া হচ্ছে না। আজকে ওনার জন্য বাংলাদেশে ন্যূনতম মানবাধিকারটুকুও এই অবৈধ সরকার দেখাচ্ছে না।
একজন বয়োবৃদ্ধ সফল প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা এই সরকার দিচ্ছে না। বারবার বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের স্বার্থে নিজের বাকশাল কায়েমের ষড়যন্ত্রে পরিবারতান্ত্রিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এই সরকার সকল নেতৃবৃন্দকে হয় জেলে বন্দী করে রেখেছে, কাউকে গুম করে রেখেছে, অথবা অন্য কোনো নেতৃবৃন্দ সকলে নির্বাসনে দেশের বাইরে, আর দেশের ভিতরে যারা আছেন কেউ কেউ হয়তোবা চুপটি মেরে বসে আছেন। কথা বলার মৌলিক অধিকারটুকু বাংলাদেশে নাই। এমনই প্রেক্ষাপটে যেই প্রেক্ষাপটে এসে বাংলাদেশের মানবাধিকার লঞ্চিত হয়েছে, ঠিক তখনই বিদেশি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মানবাধিকার লুণ্ঠিত হওয়ার কারণে দেশের অবৈধ সরকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আপনারা জানেন ইউএসএ বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের উপরে দেশের মন্ত্রী পর্যায়ের মন্ত্রীদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। সেদিনও বাংলাদেশের প্রতিমন্ত্রী ডক্টর মুরাদকে কানাডার এয়ারপোর্ট থেকে বিতাড়িত করা হয়েছে, কানাডায় তাকে জায়গা দেওয়া হয় নাই। আজকে এভাবে যদি বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের মন্ত্রীবৃন্দ গণতান্ত্রিক রাষ্ট্রগুলো থেকে বিতাড়িত হন, তবে আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? আজ হয়তোবা সামরিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কালকে দেশের একটি উন্নয়নশীল দেশের উপর যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়, তখন এই দেশের মেরুদণ্ড কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা সেটি ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। আমরা দেশকে রক্ষার তাগিদে দেশের গণতন্ত্রকে মুক্ত করার তাগিদে ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল সহ যুক্তরাষ্ট্রের অসংখ্য মানবাধিকার সংগঠন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটন। উনি একজন কলম সৈনিক। উনি বাংলাদেশকে গণতন্ত্রকে মুক্ত করার জন্য বিগত দিন থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রিয় উপস্থিতি, আজকের এই অবস্থায় আমাদের এই প্রোগ্রামে এখন আপনাদের সামনে একটি বিপ্লবী গান পরিবেশন করবেন বিশিষ্ট মানবাধিকার কর্মী শ্রদ্ধেয় আলী আহমেদ ভাই, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সম্মানিত সহসভাপতি আলী আহমেদ ভাই। এটা কি এখানে রাখা যায় না? রাখা যায়? সালাম আলাইকুম। অত্যাচারের বন্দিশালায় থাকবো না আর পরে, ভাঙবো আগল ছিড়বো শিকল ফিরবো নিজের ঘরে। অত্যাচারের বন্দিশালায় থাকবো না আর পরে, ভাঙবো আগল ছিড়বো শিকল ফিরবো নিজের ঘরে। মন মেদাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে, মন মেদাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে। বাংকারাগার 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 ওরে, বাংকারাগার 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 ওরে। যুগে যুগে কত মহাপান কেড়ে নিল ওই কারাগার, তিলে তিলে মুরা শেষ হয়ে যাব কত আর। যুগে যুগে কত মহাপান কেড়ে নিল ওই কারাগার, তিলে তিলে মুরা পচে গেলে শেষ হয়ে যাব কত আর। ভেঙ্গে ফেলো এই জালিম রাজের কারা কপটের তালা, খুলে ফেলো এই লোহা গারুদের হাতুড়ি শাবল জ্বালা। ভেঙ্গে ফেলো এই জালিম রাজের কারা কপটের তালা, খুলে ফেলো এই লোহা গারুদের হাতুড়ি শাবল জ্বালা। বিদ্রোহী পান জাগবে যখন বাগবে ওরাই ডরে, বিদ্রোহী পান জাগবে যখন বাগবে ওরাই ডরে। বাংকারাগার 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 ওরে, বাংকারাগার 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 ওরে। সত্য সাধক বীরের ধর্ম মুখ বুজে তাকা নয়, মিথ্যার কাছে মৃত্যুর আগে মানব না পরাজয়। সত্য সাধক বীরের ধর্ম মুখ বুজে তাকা নয়, মৃত্যুর আগে মিথ্যার কাছে মানব না পরাজয়। পতনের বয়ে বীরুরা পরায় সাহসিকের হাত করা, অবিচারকরা সাজায় বিচারের কাঠ করা। পতনের বয়ে বিতুরা পরায় সাহসিকের হাত করা, অবিচারীরা বিচারকের সাজায় বিচারের কাঠ করা। মৃত্যুতে হয় অমর আমরা বেঁচে থাকে ওরাই মরে, মৃত্যুতে হয় অমর আমরা বেঁচে থেকে ওরাই মরে। বাংকারাগার
বাংকারাগার বাংকারাগার ওরে, বাংকারাগার 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 ওরে। যেখানে বাদন সেখানে লড়াই আমাদের এই পণ, যে অন্ধকার আর রুদ্ধ দুয়ার জাগবে মহারণ। যেখানে বাদন সেখানে লড়াই আমাদের এই পণ। হাত পায়ে বাঁধা শিকল মুদের তাতে কিবা যায় আসে, রক্তকণার মুক্ত জুয়ার নেচে ওঠে উল্লাসে। হাত পায়ে বাঁধা শিকল মুদের তাতে কিবা যায় আসে, রক্তকণার মুক্ত জুয়ার নেচে ওঠে উল্লাসে। চেপে 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 রাখা যায় চাই জ্বলে উঠে চেতনার গহ্বরে, চেপে রাখা চাই জ্বলে জ্বলে উঠে চেতনার গহ্বরে। বাংকারাগার 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 ওরে, বাংকারাগার 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 ওরে। থাকবে না ওই দিন জালিমের বদলাবে ওই দিন, প্রতিটা প্রহর গনে রাখ প্রতিটা প্রহর গনে রাখ তোরা বুঝে নেব সব ঋণ। থাকবে না ওই দিন জালিমের বদলাবে ওই দিন, প্রতিটি প্রহর গুনে রাখবো প্রতিটি প্রহর গুনে রাখ প্রতিটি প্রহর গুনে রাখ তোরা বুঝে নেব সব ঋণ। মিথ্যার খাঁচা ভেঙ্গে দে সত্যের পতাকাতে, মিথ্যার খাঁচা ভেঙ্গে দে সত্যের পতাকাতে। কোনো বাধা বুঝা পড়া হবে না অত্যাচারীদের সাথে, পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মুদের ধরে। বাংকারাগার 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 ওরে, অত্যাচারীর বন্দিশালায় থাকব না আর পরে। ভাঙবো আগল চিরব শিকল ফিরব নিজের ঘরে, অত্যাচারীর বন্দিশালায় থাকব না আর পরে। ভাঙবো আগল চিরব শিকল ফিরব নিজের ঘরে। মন মেদাজার মুক্ত সেরয় বন্দি কেমন করে, মন মেদাজার মুক্ত সেরয় বন্দি কেমন করে। বাংকারাগার 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 ওরে, বাংকারাগার 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 ওরে। সালাম আলাইকুম। ধন্যবাদ আহমদ আলী ভাইকে অতি সুন্দর জাগরণী গানের জন্য। সম্মানিত অতিথি, আপনারা জানেন ফাইট ফর রাইটস এমন একটি অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের প্ল্যাটফর্ম থেকে আমরা পৃথিবীর আনাচে কানাচে যে কোনো যেটাই অন্যায় অবিচার হয়, আমরা এই অন্যায় অবিচার এর বিরুদ্ধে কথা বলে থাকি। এই পর্যায়ে আমি স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক এবং সহসভাপতি ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহসভাপতি জনাব আমিনুল ইসলাম মুকুল ভাই। জনাব আমিনুল ইসলাম মুকুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব শীর্ষক আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত মানবাধিকার কর্মীবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার আজকের বক্তব্য শুরু করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন সম্প্রতি 10 ডিসেম্বর 2021 আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমেরিকার ট্রেজারি বিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং র্যাবের বর্তমান মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন এবং প্রাক্তন ডিজি পুলিশের বর্তমান মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করে তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে 2009 সাল থেকে কমপক্ষে 600 গুমের জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং র্যাব জড়িত। এছাড়া 2018 সাল থেকে প্রায় 600 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।
এছাড়া আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশে কিভাবে গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সেই বিষয়গুলি বাংলাদেশের কিছু সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তারা অনেক রিপোর্ট প্রকাশ করেছে। 604 জন গুমের তালিকা। বাংলাদেশের মায়ের ডাক নামে একটি সংগঠন তারা অনেক তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন থেকে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সহযোগী বাহিনী এলিট ফোর্স, র্যাব এদেরকে দায়ী করে বিবৃতি দিয়ে আসছে। সেই প্রেক্ষাপটে আপনারা জানেন 1 বছর আগে থেকেই আমেরিকা সরকারের, ট্রাম্প সরকার যে ছিল আগের সরকার, তার আমলে তখন থেকে শুরু করে আমেরিকার 10 জন মার্কিন সিনেটর, সেখানকার উভয় দলের ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের মার্কিন সিনেটররা সেই তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে চিঠি দিয়ে এই র্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছিলেন। তারই প্রেক্ষাপটে তখন বাংলাদেশ কর্ণপাত করেনি। তারই প্রেক্ষাপটে আমরা দেখছি সাম্প্রতিককালে এখন নিষেধাজ্ঞার কবলে পড়েছে বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিরা, যারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত, তারাই আজকে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। সুতরাং এই যে নিষেধাজ্ঞা, এখন এই নিষেধাজ্ঞার কবলে পড়ে বাংলাদেশের এখন এই অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের মন্ত্রী এমপিরাও আজকে বিদেশে ঢুকতে পারছে না। অনেকের ভিসা বাতিল হয়ে যাচ্ছে। আপনারা জানেন বিভিন্ন দেশ ঘুরে ঘুরে অনেকে বিভিন্ন দেশে ঢুকতে না পারে বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছে। এভাবে শোনা যাচ্ছে যে আরও প্রায় সব মিলে এখন পর্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে প্রায় 3000 ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসছে সামনে। তো আজকে বাংলাদেশের এই যে মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা, এটির জন্যে মূলত এই অনির্বাচিত নৈশ ভোটের সরকারই দায়ী। আপনারা জানেন এই সরকার বাংলাদেশে নির্বাচনের নামে প্রহসন করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বিভিন্ন ছলে বলে কৌশলে ভোটের নামে প্রহসন করে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। এবং তাদের যে গণতন্ত্রের সংজ্ঞা, তারা বলে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে খুব এগিয়ে যাচ্ছে, তাদের একদলীয় গণতন্ত্র, এটি কোনো গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে পড়ে না। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে গণতন্ত্র সম্মেলন হয়েছে সেখানেও তারা কোনো আমন্ত্রণ পায়নি। এবং এই সরকার 2014 সাল এবং 18 সালে 2টি হাস্যকর নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতা পাকাপোক্ত করেছে, সেই ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করার জন্য তারা বর্তমানে যে সিটি কর্পোরেশন, আপনারা দেখলেন নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন হলো, সেখানে ইভিএম দিয়ে নতুন কিভাবে ডিজিটাল কারচুপি করা যায় তার একটা মহড়া তারা অনুষ্ঠান করলো। এবং সেই মহড়ার মাধ্যমে তারা আবার তাদের প্রার্থীকে বিজয়ী করলো। এই অবস্থা যদি চলতে থাকে, বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্ট সরকারকে যদি পতন ঘটাতে না পারে, আগামীতে তারা নির্বাচনের নীল নকশা আরও বাস্তবায়ন করার চেষ্টা করবে। এবং যদি এই ইভিএমের মাধ্যমে ভোট হয় এবং তাদের দলীয় পছন্দের নির্বাচন কমিশন দিয়ে এবং শেখ হাসিনার অধীনে যদি আগামী নির্বাচন করতে পারে, তাহলে আবারও তারা ক্ষমতাকে পাকাপোক্ত করবে। এবং আপনারা জানেন পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। সুতরাং প্রিয় উপস্থিতি, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, দেশে বিদেশে থেকে আওয়াজ তুলতে হবে, গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, বাংলাদেশে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে প্রবাসীরা আমরা যারা মানবাধিকার ইস্যুতে বিদেশ থেকে কথা বলি, দেশে বিদেশে প্রতিবাদ করি, তাদেরকে আজকে হুমকি দিচ্ছে বাংলাদেশের তথাকথিত সরকারের সেই অবৈধ অনির্বাচিত সরকারের মন্ত্রীরা। তারা অনেকেই বলছে, আপনারা জানেন, প্রবাসীদের
পাসপোর্ট বাতিলের হুমকি দিচ্ছে তারা। প্রবাসীরা সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে এই একটি জঙ্গিবাদী সন্ত্রাসী দলের ক্যাডাররা যখন প্রকাশ্যে মানুষ খুন করে হত্যায় মেতে ওঠে, আপনারা জানেন বুয়েটের মেধাবী ছাত্রকে হত্যা করে তাদের এখন অনেকের ফাঁসি যাবজ্জীবন হয়েছে। বিশ্বজিৎ হত্যার খবর জানেন। যারা এইরকম জঙ্গি কার্যক্রম প্রকাশ্যে করছে ক্যামেরার সামনে এবং সন্ত্রাসী কার্যক্রম করে দেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, তাদের প্রতিবাদ যখন আমরা করি বিদেশ থেকে, তখন এই সরকারের মন্ত্রীরা প্রবাসীদের পাসপোর্ট বাতিলের হুমকি দেয়। আমরা বলতে চাই স্পষ্টভাবে, প্রবাসীরা কখনোই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত নয়। প্রবাসীরা বাংলাদেশের সরকারের অন্যায় অবৈধ কাজের প্রতিবাদ করে। প্রবাসীরা বাংলাদেশকে ভালোবাসে, আর বাংলাদেশকে ভালোবাসে বলেই তারা এই সরকারের অন্যায় দুর্নীতির প্রতিবাদ করে, চুরি ডাকাতির প্রতিবাদ করে। আপনারা ভোট চোর করে ক্ষমতা দখল করবেন, আপনারা মানুষ খুন করবেন, আপনারা দুর্নীতি করে টাকার পাহাড় গড়বেন, বিদেশে টাকা পাচার করবেন, আর প্রবাসীরা মুখ বন্ধ করে বসে থাকবে, তা তো হতে পারে না। তাই আমরা আহ্বান জানাই বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকার, তারা অবিলম্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য তারা যে ধরনের অভিযোগে অভিযুক্ত, সেই সকল অভিযোগ থেকে তারা বের হয়ে আসার জন্য যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়, তাহলে বাংলাদেশের আপামর জনগণের দাবিকে আপনারা মেনে নিয়ে অবিলম্বে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আপনারা নির্বাচন করার পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। আর আজকে প্রবাসীরা বিদেশ থেকে বাংলাদেশকে ভালোবাসে বলেই মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীরা বাংলাদেশের বাইরে থেকে, বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে তারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। সেই প্রবাসীদের পাসপোর্ট বাতিলের মতো সিদ্ধান্ত নিতে আপনারা দুঃসাহস দেখাবেন না। বাংলাদেশের প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে যে রেমিটেন্স পাঠায়, আপনারা সেই টাকা দিয়ে আনন্দ ফুর্তি করবেন, আপনারা বিদেশ ভ্রমণ করবেন, এটি হতে পারে না। বিদেশে বাংলাদেশের টাকা পাচার করে বেগম পাড়া করবেন, আপনারা সেই সুযোগ আর পাবেন না। আপনারা জানেন নিষেধাজ্ঞা শুরু হয়েছে, মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল শুরু হয়েছে। এখন অবৈধ যারা প্রবাসে যারা বাড়ি করেছেন, প্রবাসের সম্পদ, অবৈধ সম্পদ বাংলাদেশ থেকে পাচার করে রেখেছেন, তাদের বিরুদ্ধে যে মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে যে ব্যবস্থা শুরু হয়েছে, আপনারা আর কোথাও জায়গা পাবেন না। আপনারা যদি গণতন্ত্রকে ফিরিয়ে না দেন, আপনারা যদি ভোটের অধিকার ফিরিয়ে না দেন, মানবাধিকার রক্ষার পদক্ষেপ না নেন, বিশ্বের কোথাও আপনারা পালিয়ে যাবার সুযোগ পাবেন না। এবং যে সম্পদ আপনারা বিদেশে পাচার করেছেন, আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সেই সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, অনেকে আমরা জানি যে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে অলরেডি বাংলাদেশের গণতন্ত্র বা মানবাধিকার পরিস্থিতির উপর কিছুটা প্রভাব পড়া শুরু হয়েছে। আপনারা জানেন প্রায় 1.5 মাসে এই নিষেধাজ্ঞা জারির পর থেকে এখন ক্রস ফায়ার কিছুটা বন্ধ আছে। তো তাদের পায়ের তলায় মাটি নেই। মুখে মুখে তারা যতই বলুক, আমেরিকার সাথে তারা চিঠি চালাচালি করুক, এই নিষেধাজ্ঞা থেকে সহজে বের হয়ে আসবে না। এবং বাংলাদেশের যে পরিস্থিতি, তারা মুখে মুখে যতই বলুক, বাংলাদেশ সহজে পার পাবে না। এবং যদি তারা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না দেয়, মানবাধিকার রক্ষার পদক্ষেপ না নেয়, আজকে যদি বড় ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়, ইউরোপ আমেরিকার অন্য দেশগুলোর নিষেধাজ্ঞার সম্মুখীন হয়, তাহলে বাংলাদেশের উপর এর বিরূপ প্রভাব পড়বে। আপনারা জানেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, আমরা অনেক টাকা বাংলাদেশে তারা রপ্তানি করে, গার্মেন্টস থেকে সেক্টর থেকে অনেক টাকা
তারা আয় করে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে। সুতরাং এই নিষেধাজ্ঞার কবলে পড়লে বাংলাদেশের গার্মেন্টস শিল্প রপ্তানির ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা খাবে। সুতরাং আমরা চাই না বাংলাদেশ আর কোনো তলাবিহীন ঝুড়িতে পরিণত হোক। সেজন্যে আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা জনগণের মত প্রকাশের স্বাধীনতা দিন, জনগণের মুখের ভাষা বুঝুন। আপনারা আন্তর্জাতিক সম্প্রদায় সহ বাংলাদেশের মানুষের যে চাওয়া সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আসুন, ভোটের অধিকার ফিরিয়ে দিন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বিশিষ্ট মানবাধিকার কর্মী আমিনুল ইসলাম মুকুল ভাইকে। লুণ্ঠিত গণতন্ত্র, বিঘ্নিত মানবতা, কাঁদছে জনতা, কাঁদছে দেশ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক কান্ট্রি। 30 লক্ষ শহীদের বিনিময়ে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে এই দেশ নিজেকে দাঁড় করিয়েছিল। চরম আফসোসের বিষয়, আজকে স্বাধীনতার 50 বছর পূর্তিতেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে পারি নাই। আমাদের দেশের স্বাধীনতার 30 লক্ষ শহীদের সেই যে ইচ্ছা ছিল দেশকে একটি সোনার বাংলা হিসাবে রূপান্তরিত করবে, সেই সোনার বাংলা আমরা এখনো পাই নাই। স্বাধীনতার 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তীতে আমাদের মতো একটি গণতান্ত্রিক দেশের উপর যখন বৈদেশিক নিষেধাজ্ঞা আসে, তখন নিশ্চয় আমরা আমাদেরকে কোথায় গিয়ে আবিষ্কার করি, সেটা আমাদের ভাবার সময়। এখনই জেগে ওঠার সময়। অবৈধ বাকশালী ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আজই যদি আন্দোলন গড়ে তোলা না যায়, তবে এই দেশকে আমরা, এই দেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারবো না। উপস্থিত প্রিয় মানবাধিকার কর্মীবৃন্দ, আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের প্রোগ্রামের আজকের সম্মানিত প্রধান অতিথি, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সম্মানিত উপদেষ্টা, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী দল জনাব মাহিদুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল কাদের সালেহ, বিশিষ্ট মানবাধিকার কর্মী। সুপ্রিয় উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট মানবাধিকার কর্মী, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব কামরুল হাসান রাকিব। জনাব কামরুল হাসান রাকিবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। Impact on American sanctions on economy and politics is very important current affairs issue that will affect not only Bangladesh but Bangladesh is living worldwide. আচ্ছা 10 মিনিট একটু এখন। আচ্ছা সবাই একটু সংক্ষেপে করলে মনে হয়। Okay. বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সঞ্চালক, আমাদের মাঝে উপস্থিত আছেন বহির্বিশ্ব বিএনপির আন্তর্জাতিক সম্পাদক জনাব মাহিদুর রহমান, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। এছাড়াও এখানে উপস্থিত আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমার সালাম এবং শুভেচ্ছা।
সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কথা বলার জন্য যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের কারণে এই সরকার যে চাপের মুখে এখন আছে। আমি বলবো আমেরিকার সরকারের পক্ষ থেকে এটা খুবই ইতিবাচক আমাদের জন্য। এতদিন পরে হলেও এই আমেরিকান সরকার বুঝতে পেরেছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছুই নেই। বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে তারা গুম খুন হত্যা, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করা দরকার বৈধ অবৈধ সব কিছুই তারা করে আসছে। তো আমরা আমাদের আন্দোলন করতে থাকবো। আমরা এই যে অনুষ্ঠানগুলি করতেছি, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের কথাগুলি তাদের কাছে পৌঁছাইতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা। এভাবে আমরা আমাদের আন্দোলন করতে থাকবো, কথা বলতে থাকবো যতদিন পর্যন্ত না গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে। আর এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে আজকে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য যে মানুষটি সবচেয়ে বেশি এগিয়ে আছেন তিনি আমাদেরই নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা সবসময় ওনার অনুগত থাকব, ওনার সাথে থাকব, ওনার পক্ষ হয়ে লড়ব এবং বাংলার মানুষের জন্য একটি শান্তিকামী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তো এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতে চাই কারণ আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের এই আন্দোলন এবং কথা বলা এবং লেখালেখির মাধ্যমে আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব। এই যুদ্ধের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিব এবং দেশের শান্তিকামী মানুষদেরকে আবার শান্তির স্বাদ বয়ে এনজয় করার জন্য, উপভোগ করার জন্য সুযোগ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রাকিব ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব তরিকুল ইসলাম ভাই। জনাব তরিকুল ইসলাম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকে প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মানবাধিকার কর্মীবৃন্দ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনে ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের আয়োজন করেছে, যেটা লন্ডন সহ আমেরিকা সহ সারা বিশ্বে জুড়ে বাংলাদেশকে আজকে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশের অবৈধ সরকার শেখ হাসিনার সরকার। বাংলাদেশে যে গণতন্ত্র নেই, বাংলাদেশে যে মানবাধিকার নেই, বাংলাদেশে যে ভোটের কোনো প্রসেস নেই, এটা বিশ্বের মানুষের কানে কানে এখন পৌঁছে গেছে। আমরা 2009 থেকে বিশেষ করে 2014 থেকে এখন পর্যন্ত এই অবৈধ সরকার 155 জন বিনা ভোটের এমপি সরকার এবং দিনের ভোট রাতে চুরি করার যে সরকার, সে সরকারের বিরোধিতা করে আসছি। কিন্তু ইন্টারনাল বিরোধিতার কোনো কর্ণপাত এই সরকার করে নাই, বরঞ্চ তারা দিনের পর দিন গুম খুন হত্যার মাধ্যমে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তারা টিকে আছে। যার মাধ্যমে আমরা দেখেছি র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে মিশে গেছে। যারা ভক্ষক, যারা রক্ষক, তারা ভক্ষকে পরিণত হয়েছে এবং এর ফলশ্রুতিতে পুরা বাংলাদেশের গণতান্ত্রিক সিচুয়েশান আজকে নাস্তানাবুদের মতো অবস্থা। আমরা লক্ষ্য করেছি আমেরিকার মতো বিশ্বের মডেল বলে যারা পরিচিত, সেই সমস্ত দেশের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যে পানিশমেন্টের একটি সুপারিশ করা হয়েছে, এইটা শুধু এখানেই থেমে থাকবে না, এটা কার্যক্রম চলতে থাকবে এবং এটার শেষ কি হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। কারণ ইন্টারনাল খবর যতটুকু জানা গেছে আরও অনেক ধরনের কার্যক্রম বাংলাদেশের বিপক্ষে আসতেছে। আমরা এই যে বাংলাদেশি মানুষ হিসাবে বাংলাদেশের জন্মগ্রহণ করেছি, বাংলাদেশকে ভালোবাসি, যার জন্য বিশ্বের যেখানেই থাকি না কেন বাংলাদেশের প্রতি আমাদের মায়া আছে। বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হোক সেটা আমরা চাই, বাংলাদেশ সবার কাছে পরিচিত হোক সেটা আমরা চাই। কিন্তু এই আওয়ামী লীগ সরকার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, নিজের লোকদেরকে বাঁচানোর জন্য, বিরোধী দলের মতকে চুপিয়ে দেওয়ার জন্য
তারা একের পর এক অন্যায় খুন গুমের মাধ্যমে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়, যার জন্য আজকে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হওয়ার সম্মুখীন। আমরা এটা হতে দিতে চাই না। আমরা চাই না বাংলাদেশ এই ধরনের অকার্যকর রাষ্ট্রে পরিণত হোক। আমরা বাংলাদেশের বিশ্বের বিভিন্ন জায়গায় যারা বসবাস করি, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের যে সমাবেশ, এগুলো আমাদের একদিন কথা বলবেই বলবে। আমরা লক্ষ্য করেছেন কানাডাতে মুরাদের মতো মন্ত্রীদের আটকে দেওয়া হয়েছে। ইন্টারনাল অনেক পলিসি থাকলেও বাংলাদেশে সেই সময় 150টারও বেশি ইমেল কিন্তু সেই সরকারের কাছে গেছে যে তাকে বিদেশ যেন ঢুকতে দেওয়া না হয়। কিন্তু এই ধরনের ছোট ছোট প্রচেষ্টা 150টা ইমেলে অনেক ধরনের লোক কিন্তু জড়িত। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের আজকের এই প্রোগ্রাম, এইটা আমাদের বাংলাদেশের অগ্রযাত্রাকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি অত্যন্ত মোবারকবাদ জানাই ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালকে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ অন্যরা উপস্থিত আছেন, ওনাদের থেকে আমরা দিক নির্দেশনার কথা শুনবো। আমি শুধু এটাই বলতে চাই, বাংলাদেশকে যদি বাংলাদেশে একটি উন্নত রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হয়, বাংলাদেশকে যদি একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, একটি জনগণের ভোট দানের মাধ্যমে একটি সুন্দর ইলেকশন যদি হয় এবং সেটা যদি আমরা আদায় করে নিতে পারি বাংলাদেশ সরকারের কাছ থেকে, আন্দোলনের মাধ্যমে হোক, লেখনের মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, যে কোনো কিছুর বিনিময়ে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং সরকারের পরিবর্তন হয়, তাহলেই আমরা আশা করব বাংলাদেশ একটি ভালো বাংলাদেশে পরিণত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ তরিকুল ইসলাম ভাইকে ওনার অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সম্মানিত সভাপতি জনাব জয়নাল আবেদিন ভাই। জনাব আবেদিন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইট ফর রাইটস কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপস্থিত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এই লন্ডনের বিশিষ্ট কলম সৈনিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইউকে বিএনপির সম্মানিত বিদেশ বিষয়ক সম্পাদক এবং আমাদের শ্রদ্ধাভাজন আব্দুল কাদের সালেহ ভাই, এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি প্রথম সারিতে ইউকেতে আছেন আমার একান্ত প্রিয় শামসুল আলম লিটন ভাই সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত সম্মানিত মানবাধিকার কর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আমি যে কথাটি বলতে চাই, আজ দীর্ঘ 12 বছর পরে আমেরিকা যে সেন্সরশিপ দিয়েছে, সেটি আমার মনে হয় 2009 সালে দেওয়ার কথা ছিল, যখন এই সরকার পল্টনের ট্র্যাজেডির মাধ্যমে এই ক্ষমতা দখল করেছিল এবং এর পরবর্তী নির্বাচনগুলো যখন অবৈধভাবে এবং রাতের বুটের মাধ্যমে জোর করে প্রশাসনের উপর ভর করে এবং বিদেশি একটি সংস্থার উপর ভর করে যে সরকার আজ ক্ষমতায় টিকে আছে, যে সরকার জনগণের উপর একটি জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়ে আজ ক্ষমতার মসনদে বসে আছে, তাদেরকে জনগণের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় করতে হবে। তাদেরকে এভাবে চলে যা বললে চলে যাবে না, তাদেরকে চলে যেতে বাধ্য করতে হবে। আর সেজন্যই আমাদেরকে দেশে বিদেশে যে যেখানেই আছি সেখান থেকে ঐক্যবদ্ধভাবে একটি সোচ্চার আন্দোলন গড়ে তুলতে হবে, যেই আন্দোলনের মাধ্যমে যে এই সরকার তাদের ক্ষমতা ছেড়ে পালানোর রাস্তা যাতে খুঁজে না পায় এবং তাদেরকে যেন আইনের আয়তায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করা হয়, মানবাধিকার লঙ্ঘনের এবং বাংলাদেশের সেই সম্পদ লুণ্ঠনের দায়ে তাদেরকে জনতার আদালতে তাদেরকে বিচারিক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে। আমি আজকে আমার সময় নষ্ট না করে আমি সম্মানিত মেহমানদেরকে
আমি আমার সময়টুকু দান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং ফাইট ফর রাইটসকে অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি একটি সময় উপযোগী প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জয়নাল আবেদিন ভাইকে। উপস্থিত ডিয়ার অল অ্যাক্টিভিস্টস, এখন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে, যদিও অনেক আগে থেকেই আমাদের ওয়েবসাইটের কার্যক্রম চালু ছিল, বাট আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমি আজকে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দকে আমাদের ওয়েবসাইট উদ্বোধনে অংশগ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের আজকের আনুষ্ঠানিক ওয়েবসাইট উদ্বোধন করছেন প্রিয় উপস্থিতি, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের শুভ উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের আমাদের এখানে ফটো গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কার্যক্রমের। আমাদের ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের আমাদের সম্পর্কে আপনারা জানতে ওয়েবসাইটে ক্লিক করবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমাদের কর্মসূচি, আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের ফটো গ্যালারি, আপনারা বিভিন্ন কর্মসূচি আমাদের দেখতে পাচ্ছেন। আপনারা সবাই আমাদের ওয়েবসাইট থেকে আমাদের পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি এবং আমাদের যে কার্যক্রম চলবে সবকিছু আপনারা ওয়েবসাইটে পাবেন। fightforrightinternational.org এই ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো সময় আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকে আমাদের কার্যক্রম আপনারা দেখতে পারবেন এবং আপনারা আমাদেরকে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন বিষয় ইমেল করতে পারবেন আমাদের কাছে। এভাবে আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারবেন। ধন্যবাদ মাননীয় অতিথিবৃন্দকে আজকে আমাদের ওয়েবসাইট উদ্বোধন করার জন্য। প্রিয় অ্যাক্টিভিস্টস, বিগত দিনে ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সাথে আপনারা যেভাবে ছিলেন, গণতন্ত্র আদায়ের আন্দোলনে, মানবাধিকার আদায়ের আন্দোলনে ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী দিনের সকল কার্যক্রমের আপডেট আপনারা ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে পাবেন। আপনারা সার্চ করতে পারেন www.fightforrightinternational.org। প্রিয় উপস্থিতি, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের চলমান প্রোগ্রামে। ইম্প্যাক্ট অফ ইউএস স্যাংশন অফ হিউম্যান রাইটস সিচুয়েশন অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ। প্রিয় উপস্থিতি, আজকের উত্তর প্রোগ্রামে আমরা প্রায় শেষের দিকে চলে আসছে। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, যারা বরাবরের ন্যায় বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে দিক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব আব্দুল কাদের সালেহ। জনাব আব্দুল কাদের সালেহকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
একটু হোল্ড করেন তাহলে ইন্টারভিউ নিয়ে নেন স্যার আপনি একটু বসে নেন তারপর না না আপনি বসেন হ্যাঁ আমি সবাইকে একসাথে নিতেছি তো বুঝছেন না হ্যাঁ জি আপনি কুইকলি বলে দিন হ্যাঁ রেডি 1 2 1 2 3 আপনাদের আজকে কেন এই আলোচনা সভা এই সম্বন্ধে কিছু বলেন আজকে আলোচনা সভা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা লক্ষ্যে ভোটের অধিকার সংগ্রাম আদায় আইনি অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের দরকার জাতীয় ঐক্য জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। এই সেমিনার থেকে আমাদের এই মেসেজটা আমরা চাইছি জাতির উদ্দেশ্যে, জাতির কাছে আমরা আমাদের কথাগুলো জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আপনাকে ধন্যবাদ। একটু সংক্ষিপ্ত বলবো আপনি জাস্ট মূল কথাটা বলেন তাই হবে যে আমরা আজকে বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারের যে চলছে গণতন্ত্র হরণের যে পায়তারা চলছে এবং আমাদের মৌলিক অধিকারগুলো যে হরণ করা হচ্ছে তার ওইভাবে বলে দেন সেই প্রেক্ষাপট নিয়ে আমরা আজকে আলোচনা সভা এবং আমাদের নতুন একটা ওয়েবসাইট উদ্বোধন করেছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার আদায়ের সংগ্রাম এবং আমাদের এই সংগ্রামের মূল উদ্দেশ্য জাতীয় ঐক্য এবং এর মাধ্যমে আমরা আমাদের রাইটসের ওয়েবসাইট আজকে উদ্বোধন করলাম। আর সবাইকে ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, দুঃখিত আমরা অধিকারের জন্য সংগ্রাম হচ্ছে অস্তিত্বের সংগ্রাম এবং মূলত মুক্তির সংগ্রাম। ফাইট ফর রাইট এর জন্য আন্দোলন করছে এবং আজকের এই সভা এখান থেকে মেসেজ আমরা সারা বাংলাদেশে এবং বিশ্ববাসীকে দিতে চাই যে মানবতা রক্ষার জন্য অধিকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে মানুষের অধিকার নাই, জনগণের অধিকার নাই, রাজনীতির অধিকার নাই এবং মানুষের বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে, যেটা সম্প্রতি আমেরিকার থেকে তাদের স্যাংশনের মাধ্যমে এটা আরো বেশি প্রমাণিত হয়েছে। আমরা চাই যতদিন বাংলাদেশ মুক্ত না হবে ততদিন দেশে এবং প্রবাসে সমান্তরাল আন্দোলন চলবে। সবাইকে আহ্বান জানাচ্ছি এই আন্দোলনের শরীক হতে। আমেরিকা যে স্যাংশন আরোপ করেছে এই স্যাংশনের দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রতিক্রিয়া বাংলাদেশকে নানা দিক থেকে, বিশেষ করে গার্মেন্টস, তারপরে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে প্রতিরক্ষা বাহিনীর অংশগ্রহণ এবং অন্যান্য উন্নয়ন খাতের প্রকল্প সব কিছুতেই প্রভাবিত করার সম্ভাবনা এখন অত্যন্ত ক্ষতিকর সম্ভাবনা দেখা যাচ্ছে। এটাকে যারা রাজনৈতিক সমস্যা, দলীয় সমস্যা হিসেবে দেখছে, আমি মনে করি যে তারা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী একটা ক্ষতি ডেকে আনছে। সুতরাং জাতীয় সমস্যা, যত মানুষ বাইরে আছে সবাইকে সে ব্যাপারে চিন্তা করতে হবে এবং এই সংকট থেকে উত্তরণের জন্যই এই সেমিনারের যে প্রস্তাবনাগুলো এসছে এগুলোকে সিরিয়াসলি আমার মনে হয় আলোচনা করা দরকার। ধন্যবাদ আমি জানাচ্ছি প্রথম এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এনটিভিকে আজকে এই আলোচনা সভা করে আমাদের আজকে প্রচার করতে যাচ্ছেন এবং বিশেষ করে ফাইট ফর রাইট অর্গানাইজেশন যারা কাজ করতেছে দেশের জন্য, দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়, ভোটের অধিকার, আইনের সুশাসন প্রতিষ্ঠিত করা। পাশাপাশি আমি জনাব শামসুল নতুন সাহেব যে কথা বলেছেন বাংলাদেশে আপনারা তারা এখন দেখা প্রায় আমরা দেখছিলাম 200-300 বাইয়ে নকল দেখাত আসলা বই নাই। আপনারা একটু যদি ওয়েট করুক, আমরা মাইক্রো প্রবলেম নাই এখানে একটু আমরা মেইন স্ট্রিম মিডিয়াত কিছু ইন্টারভিউ চলের তো এর বাদে আপনারা আবার দেখাইমো। আমরা আন্তরিক দুঃখিত যে আপনারা এত সময় ধরে বয়ে শুনতে পারা না, তো আপনারা এখন শুনবা ইনশাআল্লাহ। আমরা দেশের গান শুনবা, রক্ত গরম হইব একটু পরে, এখন একটু ঠান্ডা সব ঠান্ডা আছে, একটু পরে গরম করবা, আপনারা একটু ওয়েট করুক।
প্রিয় উপস্থিতি, আমরা দুঃখিত, আমাদের কিছুক্ষণ একটু ইন্টারভিউ চলছিল আমাদের আজকের প্রোগ্রামের বিষয়ে। সুপ্রিয় উপস্থিতি, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে এখন আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসবেন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব আব্দুল কাদের সালেহ। জনাব আব্দুল কাদের সালেহকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ফাইট ফর রাইট আজকে বাংলাদেশের মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে আমাদেরকে ডাক দিয়েছে এবং আজকের এই সভার আয়োজন করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যারা প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে আজকের এই সংগ্রামে সামিল হয়েছেন সবাইকে। এখানে মাহিদ ভাই আছেন, রিটন ভাই আছেন, ওনারা বিস্তারিত কথা বলবেন। আমি মাত্র আসলে অনেকেই জানেন না, নীরব কোভিড থেকে আমি এইমাত্র মুক্ত হয়েছি, যার কারণে আমি এই ঠান্ডার মধ্যে আর বেশি সময় বসবো না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখন দেওয়ার জন্য। বক্তব্যের পরে আমি চলে যাব। অত্যন্ত শর্ট দুইটি কথা। আসলে মুক্তির সংগ্রাম খুব সহজ না। দু চারটা স্লোগান, দু চারটা মিটিং এর মাধ্যমে মুক্তি নিশ্চিত হয় না। বাংলাদেশে এটা প্রমাণ। বাংলাদেশকে যুদ্ধে নামতে হয়েছে নিরস্ত্র অবস্থায়, ৩০ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে, তারপরে একটি পতাকা আমরা পেয়েছি, একটি মাত্র পতাকা। কিন্তু সত্যিকার অর্থে এই পতাকার সত্যিকার যে ডিক্লারেশন ছিল সেটা কি সংরক্ষিত আছে এখন বাংলাদেশে? যে প্রতিশ্রুতি মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ মানুষ, ২ লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন, সেই প্রতিশ্রুতিকে আজকে বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে? গণতন্ত্র আছে, মানবাধিকার আছে, কথা বলার স্বাধীনতা আছে, ছাত্রদের আন্দোলন চলছে এখন। আপনি দেখেন, সাধারণ বিষয়ে ছাত্ররা তাদের ক্যান্টিনের খাবারের মান ভালো হবে, বাথরুমগুলো যেন পরিষ্কার থাকে, সেই দাবিগুলো জানিয়েছিল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। তো তাদের এই কথাও শোনার কোনো তাদের সময় নেই এবং ছাত্রদের যেন এই দাবি জানানোরও কোনো রাইট নেই। তাদের উপর পুলিশ নামানো হয়েছে, তাদেরকে গুলি করা হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এর বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আমেরিকা যে স্যাংশন এখন দিয়েছে, আমি ধন্যবাদ জানাই যে বহুদিন পরে আমেরিকার চোখ কিছুটা খুলেছে। তো কেন সেই চোখ তো আজকে খোলার কথা না। মানবাধিকার বাংলাদেশে আজকে কিন্তু লঙ্ঘন হচ্ছে না। গুম আজকে 15 বছর যাবৎ হচ্ছে, খুন হচ্ছে, মানুষকে টুকরো করে তার বিভিন্ন জায়গায় তার দেহাব অংশ ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো কোনো বিচার হচ্ছে না। এমনকি খুনের সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডের আসামিরা জেলখানা থেকে বিশেষ বিবেচনায় মুক্তি পাচ্ছে। তো এই হচ্ছে বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশকে যদি মুক্ত করতে হয় তাহলে আমাদেরকে কঠিন সংগ্রামে অবতীর্ণ হতে হবে। আমেরিকায় যারা করেছে তাদেরকে আমি মৃদু ধন্যবাদ জানাই, কারণ আমেরিকা একটা পিংপং ডিপ্লোমেসি করছে। তারা বলটা ছুঁড়ে মারছে, এটা বাম হাতে ধরবে না ডান হাতে ধরবে এটা এখনো সাব্যস্ত হয় নাই। তো তার এতদিন পরে তারা একটু বললো যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আমরা দেখেছি 96-এ রাতের 3টার পর থেকে যদি নির্বাচনের রেজাল্টকে ঘুরিয়ে আওয়ামী লীগকে পাশ করে দেওয়া হলো, সেদিন সকাল থেকে আমরা অপেক্ষা করছিলাম যে এই অবৈধ সরকারকে কোনো দেশ স্বীকৃতি দেবে না। কিন্তু আমরা দেখলাম যে সকাল 9টার মধ্যে ঢাকায় যারা ছিলেন তারা জানেন, 10টার মধ্যে এমবিসিগুলোর গাড়ি লাইন করে বঙ্গভবনের দিকে যাচ্ছিল। তারা এসে জনগণের বিরুদ্ধে বিক্ষোভ করছে, কিন্তু
বিভিন্ন এমবেসিগুলো বঙ্গভবনে এসে তাদের সমর্থন দিয়ে গেছে এখানে, যার কারণে হাসিনা ক্ষমতায় বসেছে এবং হাসিনা ক্ষমতায় এরপর থেকে দীর্ঘায়িত হচ্ছে। তো এইভাবে তারা কখন কাকে ক্ষমতা দেয়, কখন কাকে ক্ষমতা থেকে নামায়, এটা কখনো কখনো তারা তাদের ইচ্ছার উপর নির্ভর করে। সেজন্য আমাদেরকে আজকের আমরা আমেরিকাকেও আহ্বান জানাবো, শুধুমাত্র র্যাব যে খুন করছে তা না, শুধুমাত্র পুলিশ খুন করছে তা না, আওয়ামী লীগের খুন কোথায় গেল, ছাত্রলীগের খুন কোথায় গেল, এগুলোও খুঁজে বের করতে হবে এবং স্যাংশন দিতে গেলে হাসিনার উপরে দিতে হবে প্রথম, তারপরে এইভাবে এক এক হাসিনার মন্ত্রীদের উপর স্যাংশন দিতে হবে। আমরা দেখলাম কয়েকদিন আগে আজিজকে নিয়ে তারা লাল কার্পেট সম্বর্ধনা দিয়েছে আমেরিকাতে। আজিজ কি তখন খুনি ছিল না? আজিজ কি গুমের সাথে তখন জড়িত ছিল না? ছিল। তো এই পিং পং ডিপ্লোমেটদের বিরুদ্ধেও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম আমাদেরকে এগিয়ে নিতে হবে। এবং যতদিন পর্যন্ত না আমরা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে জানাতে চাই, আলজেরিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হয়েছিল 110 বছর যুদ্ধের পরে, 110 ইয়ার্স পরে তারা স্বাধীনতা পেয়েছে। আমাদের যদি প্রয়োজন হয় 9 মাসের মুক্তিযুদ্ধ আমাদের ছিল, আগামী দিনে যদি আরো প্রয়োজন হয় 9 বছর পর্যন্ত আমরা যুদ্ধ করতে রাজি আছি। তো এই সময় পর্যন্ত আমাদেরকে ইনশাআল্লাহ আন্দোলন অব্যাহত রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ফাইট ফর রাইটকেও ধন্যবাদ জানাচ্ছি সভা আয়োজন করার জন্য। মাহিদ ভাই, লিটন ভাই সহ সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত করার জন্য। এবং আমি আপনাদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল কাদের সালেহকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের উপর যে ইউএসএ কর্তৃক যে নিষেধাজ্ঞা জারি হয়েছে বাংলাদেশের সামরিক এবং বাংলাদেশের বর্তমান অবৈধ সরকারের মন্ত্রীদের উপরে, বিগত দিনে না জানি পৃথিবীর অন্যান্য কত দেশ থেকে এই দেশের অবৈধ সরকার তথা এই দেশের প্রশাসনের উপর আরও কত নিষেধাজ্ঞা জারি হয়। আপনারা জানেন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সেনাবাহিনী, আন্তর্জাতিকভাবে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অত্যন্ত বড় ধরনের সুনাম রয়েছে। যদি বাংলাদেশের উপর দিন দিন এভাবে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র থেকে আপনার নিষেধাজ্ঞা জারি করা হয়, এদেশের সেনাবাহিনীর গুণমান অক্ষুণ্ণ হবে। দেশের সেনাবাহিনী তাদের পর্যাপ্ত সম্মানটুকু পাবে না। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রোগ্রামের প্রধান বক্তা, বিশিষ্ট কলম সৈনিক, যিনি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ওনার কলমের মাধ্যমে উনি সদা সর্বদা জাগ্রত রয়েছেন, সর্বদা আন্দোলন সংগ্রামে উপস্থিত রয়েছেন। বিশিষ্ট কলম সৈনিক, বিশিষ্ট সাংবাদিক জনাব শামসুল আলম লিটনকে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটনকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Impact of US sanctions on human rights situation and democracy in Bangladesh. I think this is the most important, vulnerable, and not only political, social, economic, defense, security in every aspect. This is number one agenda for Bangladesh, not for today, but also for tomorrow, day after tomorrow, February, March, April, May, June, July, August, September, and so on. Because we are failing to understand the situation. When patient is suffering from cancer, if you treat him by paracetamol, what will be happen? What we are talking about? What nonsense we are writing, what nonsense the papers are
publishing by the name of journalism, by the name of reporting. This is sanction imposed by Treasury, and Bangladesh economy is based on US dollar. I'm saying very particularly because 98% of foreign currency handling is through Federal Reserve, through US dollar, not euro, not GBP, not Chinese currency or any currency. So what it is, you have very close relation with China, India and so many countries. That is not the issue. The Bangladesh banks, all the accounts, everything, and out of 98%, 100% is maintained from garments and NRV remittance. So this is not only yellow, this is just a red sign. And we journalists, our politicians, and I have no objection about, I'm not estimating anything from government. I'm not expecting anything from government. Because government is thinking it is a political issue. Government is thinking they can get Nobel Prize by sandwich and wine. So I'm really sorry. Sometimes I'm feeling Nobel Prize ওয়াইন খেয়ে আর স্যান্ডউইচ খেয়ে পাওয়া যায়, যেই সরকার চিন্তা করতে পারে, এবং যে দেশের নাম্বার 1 সিটিজেন, যিনি সারা ওয়ার্ল্ডে 200টা দেশের মানুষের কাছে বাংলাদেশের ফ্ল্যাগ, ডক্টর ইউনূস, যিনি বাংলাদেশে অবাঞ্ছিত, যাকে বাংলাদেশে চুরি চামারি ডাকাতি বিভিন্ন মামলায় কোর্টে হাজিরা দিতে হয়, জামিন নিতে হয়, সেই দেশের তথাকথিত বোগাস সরকারের কাছ থেকে আপনি আমি আশা করব তারা ইউএস স্যাংশনকে বুঝতে পারবে। আই এম সরি। এবং তারা যদি বুঝতে পারত তাহলে যেদিন স্যাংশন দিয়েছে 11 তারিখ সকালবেলা ডক্টর মোমেন, তার প্রতিমন্ত্রী যিনি আছেন এবং তাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন, অ্যাটলিস্ট এই 3 জন পরদিন সকালবেলা রিজাইন করা উচিত ছিল 18 কোটি মানুষের কল্যাণে। কারণ কখনো কখনো নেশনের প্রয়োজনে কিছু মানুষকে স্যাক্রিফাইস করতে হয়। এবং এটা কিন্তু শেখ হাসিনার বিপদ নয়। আগামীকালকে যদি আমেরিকা অলরেডি জিএসপি সুবিধা নাই বাংলাদেশের জন্য, আপনারা জানেন না, ভুলে গেছেন 2009 সালে তোফায়েল আহমদ অনেক চিৎকার করার পরেও তারা কিন্তু জিএসপি সুবিধা কেড়ে নিয়েছে, যার মধ্যে মূলত রাজনৈতিক কারণটা ছিল। কারণ সেই সময় আপনারা ভুলে গেছেন হিলারি ক্লিন্টন স্টেট সেক্রেটারি ছিল এবং তিনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সঙ্গে যে কথাগুলো বলেছিল তার ট্রান্সক্রিপ্টটা শফিক রহমান নিজে লিখেছিলেন bdnews24.com। যে কোনো কারণে হোক এই লেখাটি এখন পর্যন্ত উঠিয়ে নেননি, কারণ হচ্ছে এই লেখাটি সর্বাধিক পঠিত বিডি নিউজে, সর্বাধিক, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস। আপনারা আজকে আবার বাসায় গিয়ে পড়ে দেখবেন সেদিন হিলারি ক্লিন্টন শেখ হাসিনার সঙ্গে কি আলাপ করেছিল। সেই আলাপের ভেতরে আজকে যে তারা স্যাংশন দিয়েছে অনেক দেরিতে দিয়েছে, শেখ হাসিনার জন্য না। তারা জানে 16 কোটি 18 কোটি মানুষের মধ্যে অন্তত 12-14 কোটি মানুষ এই রেমিটেন্স আর হচ্ছে গার্মেন্টস এইসবের উপরে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তারা কিন্তু নির্ভরশীল। শুধু সেই মানুষের কারণেই আজকে ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন যারা বাংলাদেশি হিউম্যান রাইটস নিয়ে কনসার্নড, সালেহ ভাই বলেছে তারা আগে কেন দেয়নি, তারা দিতে পারে। আজকে এক কলমের খোঁচায় আমাদের সোলজারদেরকে ফেরত দিয়ে দিতে পারে, কিন্তু এর প্রতিক্রিয়া কি হবে চিন্তা করে দেখতে পারেন? এর প্রতিক্রিয়াটা কি হবে? গার্মেন্টস এক কলমের খোঁচায় বন্ধ করে দিতে পারে, জিএসপি তুলে নিয়েছে, এখন শুধুমাত্র একটুখানি বাকি আছে। সেটার জন্য খুব বেশি কিছু করার দরকার হবে না, এগুলো তাদের টেবিলে আছে। আমি এই জন্য আপনাদেরকে বলবো ইম্প্যাক্ট অফ ইউএস, আপনারা আজকে এখানে কতজন আছেন এটা ভুলে যান। আপনারা প্রত্যেকে কিন্তু এই ইনফরমেশন সুপার হাইওয়ের মধ্যে আছেন। সুতরাং আপনাদের কোনো একজনের একটা লাইন আজকে যদি 2-5টা লাইন করেও আজকে লিখেন এবং বলেন আপনারা আজকের সেমিনারটার উপরে, আপনি দেখবেন আপনার একটা ড্রপ যেমন ওশানের কোনো একটা জায়গায় প্রশান্ত মহাসাগরে পড়লে প্রশান্ত মহাসাগরের পুরো পানির মধ্যে কিন্তু ওটার ড্রপটা যোগ হয়, এবং সেটা যদি বিষাক্ত হয় সেটা বিষ কিন্তু প্রশান্তের মহাসাগরের 10,000 কিলোমিটার পর পর্যন্ত সঞ্চারিত হয়। আপনি যে চিন্তার ফসলটা দিচ্ছেন, স্বাধীনভাবে চিন্তা করতে পারছেন। আজকে শাহজালাল ইউনিভার্সিটির ছাত্ররা স্বাধীনভাবে চিন্তা করতে পারছে না, তারা খাবারের মান উন্নত হওয়ার কথা বলতে পারছে না। আজকে তারা বিদ্রোহ করেছে বলে আমরা জানতে পারছি। কোনো বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বিদ্রোহ করতে পারছে না, কারণ তাদেরকে পিটিয়ে তাদেরকে মেরে কত ছাত্রকে
এই ছাত্রলীগ নামধারী যে জঙ্গি যে ছাত্র সংগঠনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ইতিহাসগুলো তৈরি করেছে, সেই সংগঠনটি এই পর্যন্ত কত ছাত্রকে মেরে তাদের হাত রক্তাক্ত করেছে। তাদের নেত্রীকে তারা উপহার দিয়েছে সেই ছাত্রদের রক্ত দিয়ে গড়া, সেই রক্ত দিয়ে বানানো ফ্লাওয়ার বাকেট, এবং সেই বাকেট হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত রক্তাক্ত, শরীর রক্তাক্ত হয়ে গেছে। তারপরও এই রক্তাক্ত ভাবমূর্তি নিয়ে, রক্তাক্ত হাত নিয়ে, রক্তাক্ত শাড়ি নিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন। 600 মানুষ তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একটি মানুষকে খুঁজে নেওয়ার জন্য রাষ্ট্র কোনো বিচার বিভাগীয় কমিশন করেনি, কোনো ধরনের কোনো অনুসন্ধান করেনি, এবং কোনো মামলা পর্যন্ত নেয়নি। বরং এখন যখন স্যাংশন হয়েছে তখন সেই পরিবারগুলোর কাছে সাদা কাগজ নিয়ে গিয়ে হাজির হচ্ছে, তাদেরকে থানায় নিয়ে আসছে। আমাদের এই চিন্তা আজকে ছড়িয়ে পড়বে, কারণ আমরা এই শান্তিপূর্ণ জায়গায় আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে। হ্যাঁ, আমরা যখন দেশে ছিলাম, আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা বলছেন বিদেশে বসে কথা বলে, সেটা নিয়ে আমি একটু পরে বলছি। দেশেও আমরা কথা বলেছি, কারণ আমরা আমাদের কোনো অধিকার জমা দিয়ে আসি নাই। 97 সালে জননিরাপত্তা আইন করে আপনি যখন মানুষকে ঘরে বন্দি করে রেখেছিলেন, তখন ঢাকা সাংবাদিক ট্রেড ইউনিয়নের আমি একজন নির্বাহী সদস্য ছিলাম। আমরা কিন্তু সেখানে সংগ্রাম করেছি সেই জননিরাপত্তার বিরুদ্ধে। আমাদের সাংবাদিকদেরকে পর্যন্ত প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে দিচ্ছিল না। তখন আমরা সংগ্রাম করেছি মানুষের জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য। ইভেন যারা আপনারা এখানে এসছেন, যারা ছাত্র ছিলেন, তারা সবাই প্রতিবাদ করে এসছেন। সুতরাং আপনারা আপনাদের প্রতিবাদের লাইসেন্স, প্রতিবাদের অধিকার, সাংবিধানিক অধিকার জমা দিয়ে এসছেন কারো কাছে, এটা তো কেউ কোনোদিন বলেনি। আর প্রতিবাদের অধিকার, যদি প্রতিবাদের কারণে কারো পাসপোর্ট বাতিল হতে হয়, আইন সবার জন্য সমান। আইনটা তো আপনার জন্য আগে প্রথম করতে হবে। প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট যাবে সে আইনে। কেন? আপনি কি ভুলে গেছেন আপনি যখন দিল্লিতে ছিলেন সেই 7 বছর আপনি কি করেছেন দিল্লিতে বসে? যেই কারণে আপনি দেশে পা দেওয়ার 12 দিনের মধ্যে দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষটি নির্মমভাবে বুলেটের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে, এবং আপনি দৌড়ে সীমান্ত দিয়ে পাড়ি দিতে চেয়েছিলেন। আপনি সেদিন কি করেছিলেন দিল্লিতে সেই 8 বছর? সেটা কিন্তু মানুষ একদিন অবশ্যই বের করবে। এতদিন বের করেনি বলে এরপর যে বের করবে না তা কিন্তু নয়। একেবারে নিকট অতীতে আসুন। 1/11-এর পর আপনি আমেরিকাতে বসে ডিজিএফআইয়ের বিরুদ্ধে এবং তৎকালীন সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন, অথচ যেই কঠিন সমালোচনা করে সেদিন বিবৃতি দিয়েছিলেন, যেই কারণে সরকার আপনাকে নিরাপত্তার জন্য হুমকি সার্কুলার দিয়ে আপনাকে দেশে প্রবেশ নিষিদ্ধ করেছিল, তাহলে তো পাসপোর্ট যাবে সেদিনের আইন এবং সেদিনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে আপনার পাসপোর্টই প্রথম যাওয়ার কথা, যেহেতু আপনি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বাংলাদেশে চিহ্নিত হয়েছেন, আপনার নামে এক্সিকিউটিভ অর্ডার আছে। আচ্ছা, আপনি বলেছেন 1/11-এর সবকিছু আপনি বৈধতা দিবেন। তা আপনি তো 4টা খুনের আসামি। 27শে অক্টোবর যে ঢাকায় খুন হয়েছে, সে আপনি লগি বৈঠা নিয়ে এসছেন, এবং আপনি এই খুনের বাণী বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছেন। পাসপোর্ট আমার যাবে, আমার এই সেমিনারে যারা অংশগ্রহণকারী তাদের যাবে নাকি আপনার যাবে? আপনার যাওয়ার শুরু হলে তারপরে বিশ্লেষণ করে হয়তো 10 লক্ষ 20 লক্ষের যদি আমাদের কোনো কথায় ভুল হয়ে থাকে তখন সেটা আওতায় আসতে পারে। কিন্তু এরকম অসংখ্য কথা বলা যাবে যেটার প্রত্যেকটিতে আপনি 1 নম্বরে প্রমাণিত হবেন। আপনার পাসপোর্ট দিয়ে এই আইনটি কিন্তু কার্যকর শুরু করতে হবে। আমি এবার আপনাদেরকে একটি জিনিস বলতে চাই, ইম্প্যাক্ট অন ইউএস। আপনারা যে র্যাবের কথা আমরা বলছি, র্যাব কার নির্দেশে কাজ করেছে? র্যাবের যে সৈন্যরা, র্যাবের যে সিপাহী কিংবা র্যাবের যে কর্মকর্তারা আছে, ব্রিগেডিয়াররা আছে, আপনারা জানেন নুরেমবার্গ ট্রায়ালের একটা রেফারেন্স আছে। যারা বাধ্য হয়ে, যাদের কোনো উপায় থাকে না, তাদের কিন্তু তারা যদি প্রুভ করতে পারে, এবং এই প্রত্যেকটি কর্মকর্তা প্রুভ করবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার নির্দেশে তারা খুন করেছে। কারণ কোথায় ব্যারিস্টার আরমান, কোথায় আজমি, ব্রিগেডিয়ার আজমি? তাদের সঙ্গে তো এই কর্মকর্তাদের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমরা কখনো জানি না যে কর্মকর্তাদের সঙ্গে ব্যারিস্টার ব্রিগেডিয়ার আজমির কোনো ফার্স্ট অথবা সেকেন্ড হওয়া নিয়ে কোনো ঝগড়া ছিল। তাদের জমি জমা নিয়ে গোলাম আজম সাহেব অথবা এই অমুকের সঙ্গে তমুকের সঙ্গে ব্যারিস্টার কাশেম সাহেবের কোনো ঝামেলা ছিল। এদের ব্যক্তিগত কোনো সংঘাতের কথা তো আমরা জানি না। তাদের কোনো আত্মীয় স্বজনের কোনো ঝামেলা, অন্য কোনো কিছু ছিল না। তাহলে এরা কার নির্দেশে এই ঘটনাগুলো করেছে? এবার আসেন, আপনি তো শাসন করে চলে গেলেন, দেশের যে অধপতন করে গেলেন এই কর্মকর্তাদের, এই সামরিক বাহিনী, এই বাংলাদেশের। আপনার ছেলে লিখেছে নিউ ইয়র্ক টাইমসের
একজন কোঅর্ডিনেটর ইয়ের সঙ্গে বাংলাদেশের 30% সেনাবাহিনী, 30% হচ্ছে জঙ্গি এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। আপনি যে দেশের এত বড় ক্ষতি করে দিয়ে গেলেন, বিল ক্লিন্টনকে দেশে নিয়ে ডেকে গেলেন এবং তখন বই প্রকাশ করে বলে দিলেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশকে সবচেয়ে বেশি ধ্বংস করেছেন। আজকে ট্রেজারিতে যেই ট্রেজারি যে স্যাংশন দিয়েছে, এর দায় বাংলাদেশকে আজকে যে পরিস্থিতিতে আপনি নিপতিত করেছেন তার 110% দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং এখন আমি শেষ কথাটি যেটি বলবো সেটি হচ্ছে যে ইউএস স্যাংশনের এই ইম্প্যাক্টটা নিয়ে আমাদের কথা বলতে হবে, আলোচনা করতে হবে এবং এই র্যাবের সঙ্গে জড়িত অথবা র্যাবের সম্পদ পাচার অথবা সরকারের সম্পদ পাচারের সঙ্গে এই যুক্তরাজ্যেও যারা বাড়ি কিনেছে, যারা গাড়ি কিনেছে, যারা অবৈধ সম্পদ দিয়ে বিভিন্ন ধরনের, আপনাদের জানা আছে যেখানে যেখানে আমার পত্রিকা সাপ্তাহিক সুরমা গত 1 বছর যাবে অনেক কিছু আমরা প্রকাশ করছি। এখন আমরা সম্পদের তল্লাশি করছি, র্যাবের যারা যারা জড়িত আছে তাদের স্বজনরা কোথায় কি করছে এবং পলিটিক্যাল কর্মকর্তা কাদের সহযোগিতায় এই সম্পদগুলো থেকে আত্মসাৎ করছে, এখানে বেগমপাড়া কোথায় কোথায় হচ্ছে, এগুলো নিয়ে আমরা অনুসন্ধান করছি। আপনাদের তথ্যগুলো সাপ্তাহিক সুরমা এবং অন্যান্য মিডিয়াগুলোকে দেবেন। আর একটা কথা বলি, এই লুটেরাদেরকে খুঁজে বের করে আলতাবালি পার্কে অথবা হাইড পার্কে এদের তালিকা ঝুলিয়ে দিতে হবে, এদের সম্পদের তালিকা ঝুলিয়ে দিতে হবে। এদের সঙ্গে কোন রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মের ছদ্মাবরণে সম্পদ লুট এবং খুনের সঙ্গে জড়িত, র্যাবের খুনের সঙ্গে জড়িত, কারা কারা তথ্য দিয়ে র্যাবকে এই খুনগুলো করিয়েছে আপনার সিলেটে, নোয়াখালীতে, চিটাগাঙ্গে, সেই নামগুলো এখানে প্রকাশ করে দিতে হবে। এবং এই আমাদের পাশেই স্পেনে এখন যে অ্যাম্বাসেডর আছে হাসান মাহমুদ সাহেব, তিনি র্যাবের ডিজি ছিলেন। যখন প্রতি মাসে র্যাব অন্তত 5-10টা করে গুমের ঘটনা ঘটিয়েছে, হাসান মাহমুদকে কূটনৈতিক ইমিউনিটি পেতে পারে না। ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার যে তাদের যে ডিফেন্স প্যাক্ট আছে সেখানে কিন্তু এই ট্রেজারি, এই যে ম্যাগনেটস্কি অ্যাক্ট অনুসারে যে স্যাংশন তারা নিয়েছে, তারা কিন্তু বিনা বাক্য ব্যয় 110টি দেশ এটি ফলো করবে। যদি সাহস থাকে দুবাই থেকে জেনারেল আজিজ সাহেব অথবা এই যে বেনজির সাহেব একটু আসেন তো ইউরোপে, একটু যান তো সিঙ্গাপুরে, দেখি এখন কি হয়। লিখে রাখেন, এই কর্মকর্তাদের যাওয়ার কোনো জায়গা নেই। সুতরাং আমরা স্পেনে যাব, আমরা অন্যান্য দেশে এই সমস্ত র্যাব এবং এই সমস্ত কর্মকর্তা এবং এই অনির্বাচিত এই ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যারা যারা যে খুন এবং সম্পদ লুটের সঙ্গে যারা জড়িত তাদের তালিকা ধরে ধরে আমরা সেখানে প্রোটেস্ট করতে যাব, ইউরোপিয়ান ইউনিয়নকে কথা বলতে যাব এবং ব্রিটিশ গভর্নমেন্টকে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকতে দেওয়া হবে না। ট্যাক্স পেয়ার্স মানি দিয়ে র্যাবকে ট্রেনিং দিয়েছেন, র্যাবের পয়সার হিসাব চান, ট্রেনিংয়ের হিসাব চান, তারা এই ট্রেনিং দিয়ে কত মানুষকে খুন করেছে। আপনি তো ম্যাগনেটস্কি ল ফলো করতেই হবে, দ্যার ইজ নো ওয়ে। টিউলিপ এমপির নানি দাদি সব একসঙ্গে চলে আসলেও এখান থেকে সরে আসার কোনো স্কোপ নাই। কিন্তু আরও কথা আছে, সেটি হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টকে আরও বেশি কিছু করতে হবে, যেটা আমেরিকা হয়তো এখনো করেনি। সেটি হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশনে বসতে হবে, র্যাবের প্রত্যেকটি পাই হিসাব নিতে হবে এবং এই যে গুম যারা হলো সেই গুমগুলোর হিসাব কিন্তু নথিপত্র চাইতে হবে সেই মানুষগুলো কোথায়। কারণ এই পরিবারগুলো আমাদের আত্মীয়, আমাদের স্বজন, আমাদের যে স্বজনরা আজকে উদ্বিগ্ন, আজকে লক্ষ লক্ষ মানুষের পাসপোর্ট বাতিল করে ফেলার যে হুমকি সরকার দিয়েছে, এই হুমকির কারণে এই সমস্ত দেশে যে নিরাপত্তা হুমকি তৈরি হবে তার জন্য আপনি নাকে তেল দিলে হবে না। প্রীতি প্যাটেল, মিসেস প্যাটেল আপনাকে ভাবতে হবে। ইউএস স্যাংশন সম্পর্কে আপনি যদি না ভেবে থাকেন তাহলে আপনার অফিস আমরা ঘেরাও করব এবং আপনি যে একজন অযোগ্য অপদার্থ একজন হোম মিনিস্টার সেটি আমরা প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশি ব্রিটিশ যারা রয়েছি তারা হোম অফিস এবং ফরেন অফিসে আমরা যাব। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা বাংলাদেশের যে মানুষগুলো কথা বলতে অসুবিধা হচ্ছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ান। ব্রাউনবাড়িয়ায় দেখেছি 144 যারা ভেঙে গেছে, সিলেটে দেখেছি ভেঙে গেছে, কোথাও কোনো আইন শৃঙ্খলা নাই। আজকে এই নৈরাজ্য, এই ইম্প্যাক্ট অফ ইউএস স্যাংশনের পরে একটি দেশ চরম গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। এই অবস্থা থেকে আমরা যদি ইম্প্যাক্ট বুঝতে অসুবিধা হয়, আমরা যদি বুঝতে ব্যর্থ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। 18 কোটি মানুষের দেশকে অন্ধকারে ঠেলে দেওয়া আমাদের যেমন ঠিক হবে না, বিশ্বেরও ঠিক হবে না। কারণ 3% থেকে 4% মানুষের বসবাস, 100টি মাথার 4টে মাথা। সুতরাং এই অঞ্চলে যদি শান্তি বিঘ্নিত হয়, সারা পৃথিবীর শান্তি কিন্তু অনেক জায়গায় বিঘ্নিত হবে। তাই
ইউএস ইম্প্যাক্টের ব্যাপারগুলোকে নিয়ে আপনারা দয়া করে বাংলায় লিখুন, ইংরেজিতে লিখুন, আর এই ব্যাপারগুলো নিয়ে আপনারা নেটওয়ার্কিংগুলো করুন। লুটেরাদের খুঁজে বের করুন, খুনিদের খুঁজে বের করুন, খুনিদের স্বজনদের খুঁজে বের করুন, যে স্বজনদের মাধ্যমে টাকাগুলো পাচার হচ্ছে এবং যারা পালাচ্ছে তাদেরকে খুঁজে বের করুন। কারণ কাবুল বিমানবন্দর ফেল হয়ে যাবে, কাবুল বিমানবন্দর ফেল হয়ে যাবে, আপনি নিশ্চিতভাবে জানতে পারেন। কারণ মাত্র কয়েক হাজার এই ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী, খুনি এবং লুটেরা 18 কোটি মানুষকে দিনের পর দিন দুঃশাসন চালিয়ে যেতে পারে না। আমার মনে হয় এই ইম্প্যাক্টটা নিয়ে আমরা যদি পাবলিক ডোমেনে আলোচনাগুলো চালিয়ে যাই এবং লুটেরাদের পেছনে যদি আমরা তথ্য জোগাড় করতে থাকি, তাহলে যে জনপ্রতিরোধ গড়ে উঠবে সেটি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশকে রক্ষার ভবিষ্যৎ। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং রাইট ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালকে তাদের কার্যক্রমের জন্য, এবং আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম জয়নাল ভাইরা তারা যে কাজগুলো করছে এগুলোকে অলওয়েজ আমরা অ্যাপ্রিসিয়েট করি। কারণ যুদ্ধটা হচ্ছে আসলে অনলাইনে, অফলাইনকে গলা টিপে ধরে রাখা হয়েছে। এই অনলাইনের যুদ্ধে সরকার এতটাই বেসামাল হয়ে গেছে, এতটাই বেসামাল যে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি অনলাইনের কারণে এটি করেছে। হ্যাঁ, এর মাধ্যমে একটা স্বীকৃতি আছে যে অনলাইন এই দুরাচার সরকারকে, এই ফ্যাসিবাদী সরকারকে, যাদের হাত রক্তে রঞ্জিত মানুষের, তাদের ঘুমকে হারাম করে দিয়েছে। সুতরাং সকালের সূর্যোদয় দেখতে হলে অনলাইনের মাধ্যমেই 18 কোটি মানুষের সঙ্গে যোগাযোগগুলোকে অব্যাহত রাখুন। মিডিয়াকে সহযোগিতা করুন। মিডিয়া কোনো কিছু আদায় করে দেবে না, মিডিয়া আপনার কথাই তুলে ধরবে। আর যারা তুলে ধরবে না তাদের অবস্থা দেখেন না, তাদের এখন আর কেউ ফলো করে না। প্রধানমন্ত্রী হাসিনা বক্তব্য দেয়, দেখেন নিচে দেখা লক্ষ লক্ষ মানুষ গালাগালি করছে, আর আপনি কথা বলেন, আপনি অধিকারের কথা বলে একটা ভিডিও দেন। এই যে জয়নাল ভাইকে তাদেরকে বলেন তাদের ভিডিওগুলোর কি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, সাধারণ একটা মানুষ কথা বলছে, সেটা নিয়ে মানুষ করছে। কারণটা কি? এটি হচ্ছে 18 কোটি মানুষের কথা। 1800 মানুষের কথা দিয়ে বাংলাদেশ চলবে না। সুতরাং 1800 মানুষের কর্মকাণ্ডের কারণে আজকে ইউএসএ সহ সারা পৃথিবী বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে দিয়েছে। এই চ্যালেঞ্জকে বাংলাদেশকে বিজয়ী করতে হবে, সেটি হয়েছে আপনার আমার সকলের হাতে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক জনাব শামসুল আলম লিটনকে। প্রিয় উপস্থিতি, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল মানবাধিকার নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কাজ করছে, কাজ করে যাবে। আপনারা জানেন ইম্প্যাক্ট অফ ইউএস স্যাংশন, যেটার অনেকটাই হয়েছে ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের মতো অসংখ্য মানবাধিকার সংগঠনের অনলাইন ভিত্তিক অ্যাক্টিভিস্টদের জন্য। আপনারা জানেন বাংলাদেশ সরকারের ইতিমধ্যে নরক নড়েছে। বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন বিদেশে বসে নাকি যারা সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে তিনি ওনাদের সকলের পাসপোর্ট বাতিল করবেন। আমরা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে দিতে চাই, বিদেশে বসে থাকা প্রবাসীরা কোনো কচুরি পানা নয় যে পানিতে ভেসে এসেছে। এরা সবাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশের জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। এদের বিরুদ্ধে আপনি পাসপোর্ট বাতিল করার কোনো অধিকার আপনি রাখেন না। অধিকার যদি রাখতে হয়, আপনার মন্ত্রণালয়ের, আপনার সরকারের যত আমলা রয়েছে, আপনারা সকলে মিলে কাবুলের বিমানবন্দরের মতো একটি দিনের অপেক্ষা করেন, যেদিন আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত হবেন। বিশ্বের কোনো গণতান্ত্রিক রাষ্ট্র আপনাদেরকে কোনো নিরাপত্তা প্রদান করবে না, যার বড় ধরনের উদাহরণ হচ্ছে আজকের ইউএসএ কর্তৃক আজকের এই স্যাংশন। বাংলাদেশের সরকারকে আমরা অনতি বিলম্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার উদাত্ত আহ্বান জানাবো। আপনি যতই হুমকি দামকি দেন আমাদের পাসপোর্ট বাতিল করবেন, আপনি পাসপোর্ট বাতিল করার মতো কেউ না, আপনি অবৈধ সরকার। সুতরাং আমরা বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের মানবাধিকার রক্ষার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখব। আজকের এই প্রোগ্রামকে অনলাইনে বাংলাদেশের সকল মানুষের সাথে বিশ্বের সর্বত্র এই প্রোগ্রামকে ছড়িয়ে দেওয়ার জন্য সিলেট অনলাইন টিভিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে আজকের প্রোগ্রাম সম্প্রচার করার জন্য। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের ইম্প্যাক্ট অফ ইউএস স্যাংশন নিয়ে কথা বলবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মাহিদুর রহমান।
জনাব মাহিদুর রহমানকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখানে আচ্ছা ওকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল ওকে ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল এই অর্গানাইজেশনে এই নিয়ে বোধহয় আমার দ্বিতীয় মিটিং আপনাদের সাথে। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সচেতনতার জন্য। ইউ আর ফাইটিং ফর ইউর রাইট। হোয়াট ইজ ইউর রাইট? হোয়াট ইজ ইউর রাইট? বাক স্বাধীনতা, আইনের সুশাসন। একটি দেশে যখন নির্বাচন হয় সে দেশের নাগরিক হিসাবে ভোটার তালিকায় যখন নাম ওঠে তার ভোটারদের সঠিকভাবে সে যাতে ভোট কাস্ট করতে পারে নির্দ্বিধায়, সেখানে যাতে কোনো ধরনের ইন্টিমিডেশন অথবা ইনফ্লুয়েন্স ফ্রম এক্সিকিউটিভ অথরিটি থেকে না হয়, এটাই তো মানুষের রাইট। মানুষ যাতে নিরাপদে রাস্তাঘাটে হাঁটতে পারে, মা বোনরা যাতে হাঁটতে পারে, তাদের ইজ্জত নিয়ে, তাদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা যেখানে হাঁটতে পারে, সেইগুলা কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা হারিয়ে ফেলেছি। উই লস্ট ইট। এটার পিছনে কে দায়ী? বর্তমান একযুগের উপরে একটি ফ্যাসিস্ট সরকার, যারা জনগণের উপরে আস্থা না রেখে পিছনের দরজা দিয়ে ভোট ডাকাতি করে, তারা বারবার ক্ষমতার মসনদে বসে আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। And this political party is called Awami League. Once upon a time, they were a political party. But স্বাধীনতা উত্তর তারা আর রাজনৈতিক দল হিসাবে তারা থাকতে পারে নাই, টিকে থাকতে পারে নাই। অতিরিক্ত ক্ষমতার লোভের কারণে দে হ্যাভ লস্ট দেয়ার ইন্টিগ্রিটি, পলিটিক্যাল আইডিওলজি, এবং তারা একটি স্বৈরতান্ত্রিক দল হিসেবে তারা আমাদের দেশে এবং দেশের বাইরে বিশ্বের মানুষের কাছে তারা পরিচিতি লাভ করেছে এ ফেসিস্ট একটা পলিটিক্যাল পার্টি হিসেবে। আমরা যারা সচেতন মানুষ, আমরা যারা দেশপ্রেমিক, আমরা যারা স্বাধীনকামী মানুষ, আমরা আমাদের দেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। আমাদের স্বাধীনতার অর্থ কী? মানুষের মুক্তভাবে কথা বলা, মুক্তভাবে চলাফেরা করা, সেখানে সাম্য ন্যায় বিচার যেগুলো থাকে, আইনের সুশাসন থাকে, এবং যেখানে রাজনীতি চলে, বহুদলীয় গণতন্ত্রের চর্চা গণতান্ত্রিক সিস্টেমে চলে, সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের কনস্টিটিউশনের যে সাংবিধানিক যে অধিকার, সেইভাবে তারা যাতে রাজনীতি করতে পারে উইথাউট এনি অবস্টাকল ফ্রম দি সিটিং গভর্নমেন্ট। কিন্তু আজকে সব কিছু কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আমাদের স্বাধীনতার যে মেইন শর্ত যেটা ছিল, এই মুক্তিযুদ্ধের যে চেতনা, অনুপ্রেরণা, কিন্তু এগুলো ছিল আমাদের গৌরবের অর্জন। 52 সালের যে অর্জন যেটা ছিল অনেক প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে, সেটা ছিল আমাদের গৌরবের ইতিহাস। 71-এর ইতিহাস, এটা আমাদের ছিল গৌরবের ইতিহাস। 7ই নভেম্বর 1975 সেটা ছিল আমাদের গৌরবের ইতিহাস। সব গৌরব কিন্তু আজকে আমরা যেগুলো অর্জন করেছিলাম সেগুলো বর্জন করেছে বর্তমানে এই ফ্যাসিস্ট সরকার। যার কারণেই আপনাদের মতো মানুষ আমরা যারা আছি সবাই, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা সচেতন মানুষ, আমরা স্বার্থান্বেষী মহলের সাথে আমরা কোনো সময় সম্পৃক্ত নয়, যারা দেশের 12টা বাজিয়ে তাদের নিজের পকেট বাড়ি করতে চায়, তাদের সাথে আমরা নয়। আমরা দেশকে ভালোবাসি, আমাদের দেশের সার্বিকভাবে, সামগ্রিকভাবে যাতে উন্নতি হয় সেদিকে আমরা দেখি। আমাদের রাষ্ট্র যাতে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে অবস্থান করতে পারে অথবা পরিচিতি লাভ করতে পারে, যেটা দিয়েছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম এবং সফল রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক যিনি ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদেরকে দিয়েছিলেন। পরবর্তীতে দিয়েছেন ওনার সুযোগ্য উত্তরসূরি, আমাদের গণতন্ত্রের মা যাকে আমরা বলি, মাদার অফ ডেমোক্রেসি, তিনি আমাদেরকে দিয়েছেন গণতন্ত্র। আবার তিনি আমাদেরকে দিয়েছেন সংসদীয় গণতন্ত্র। কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে এইগুলো আমরা পাই নাই কোনোদিন। আমরা শুধু বিরোধিতার খাতিরে আমরা বিরোধিতা করছি না। ইতিহাস যেটা সাক্ষী, ইতিহাস হলো whatever we have earned with pride, we have lost it because of their extreme level of greed to remain in power. So এই জন্য আমি যেটা বলবো যে আমার ছোট ভাই শামসুল আলম সাহেব, আমি তাকে অত্যন্ত স্নেহ করি এবং তার জ্ঞান চর্চা আমি তাকে খুবই শ্রদ্ধা করি এবং সম্মান করি। আজকের বক্তব্য যেটা উনি তুলে ধরেছেন,
স্যাংশনের ইম্প্যাক্ট অন আমেরিকান স্যাংশন যেটা ট্রেজারি থেকে যেটা আসছে আমেরিকান ট্রেজারি থেকে, আমরা তো আজকের দিনটা চিন্তা করে রাজনীতি করি, আমাদের রাজনীতিতে দূরদর্শিতা নাই। আজকে গণতান্ত্রিক রাষ্ট্র, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে, উন্নত মানের রাষ্ট্র, যারা নিজের রাষ্ট্রকে এবং রাষ্ট্রের স্বার্থকে, জনগণের স্বার্থকে দেখে তারা যারা রাজনীতি করে, তারা 10 বছর 20 বছর 50 বছর, অনেক সময় 60-70 বছর 100 বছর এহেড তারা চিন্তা করার চেষ্টা করে তাদের দেশটা কোন দিকে যাবে, দেশের মানুষ কি পাবে সেগুলো নিয়ে। আমরা দেখি ইমিডিয়েট রেজাল্ট। আমরা চাই যে আজকে যদি আমরা কিছু করে ক্ষমতায় চলে যেতে পারি, then we are beneficiary. Actually, it is not a benefit for the nation, benefit for our next generation. সুতরাং এগুলো বুঝতে হবে। এই জন্য রাজনীতি সবার জন্য করা সম্ভব নয়, আর সবাই যারা রাজনীতিবিদ হয়ে যায় যেখানে, সেই রাষ্ট্রের অবস্থা 12টা বেজে যায়। রাজনীতি করতে হলে যারা সত্যিকার অর্থে রাজনীতি বুঝে এবং জিও পলিটিক্স বুঝে, ইন্টারন্যাশনাল পলিটিক্সগুলো বুঝে, সেই ধরনের লোকই বেসিক্যালি রাজনীতিতে থাকা দরকার। যে ইম্প্যাক্টটা আসবে সেটা আমি শামসুল আলম সাহেব যেটা বলেছেন, শামসুল আলম লিটন সাহেব, আমি তার সাথে সম্পূর্ণভাবে একাত্মতা ঘোষণা করছি। এবং আমি মনে করি যে হোয়াট এভার হি হ্যাজ সেইড, আপনাদের মতো যারা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন, ইউ প্লিজ পুট ইট অন, লেট দ্য পিপুল নো। আস্তে আস্তে তাদেরকে জাগ্রত করেন, সচেতন করেন, বুঝান। Today or tomorrow, maybe immediately we may not get the result, but there will be a day people will try to understand this, and তখন হয়তো আমরা এই বর্তমানে এই ফেসি সরকারের পতন ঘটাতে পারবো ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে। কারণ আমি যেটা মনে করি, আওয়ামী লীগ is a total liability for our nation. It is a total liability. No matter what people say, আমি একটি দল করি, I am proud. আমি প্রাউড এই জন্য, এই দলের ভিতরে আমি পেয়েছি দেশপ্রেম। এই দলের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। এবং কেন উনি ঘোষণা দিয়েছিলেন? উনি তো আর্মি অফিসার ছিলেন, হি ওয়াজ এ মেজর। এবং তৎকালীন সময়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে উনি চাকরিরত ছিলেন। তখন তো পাকিস্তান গভর্নমেন্ট ছিল, ওনাদের আন্ডারে উনি চাকরি করেছেন, সামরিক অফিসার ছিলেন। কিন্তু যখন দেখলেন এই তৎকালীন সময়ে পাখানাদার বাইরেরা আমাদের নিরীহ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন শুরু করলো, অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চালালো, তখনই উনি ওইটা সহ্য করতে পারেন নাই। অ্যান্ড ইমিডিয়েটলি হি রিভল্ট করে উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন। ওনার কমান্ডিং অফিসার জাঞ্জুয়াকে উনি হত্যা করে, ওনার জীবনের ঝুঁকি নিয়ে ইস্ট বেঙ্গলের ওনার সহকর্মীরা যারা ছিলেন তাদেরকে উনি উৎসাহিত করে, সকলকে নিয়ে ওনার বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। হি ওয়াজ এ সেক্টর কমান্ডার। এবং পরবর্তীতে বাংলাদেশের লিড অ্যান্ড গভর্নমেন্ট তখন ওনাকে বীরুত্তম উপাধিও দিয়েছে। এই জন্য আমরা গর্ব করি। আমাদের এই নেতা আরেকটা কাজ করেছেন কি, এই দেশের যে কোনো ক্রান্তিকালে, যখন 72 থেকে 75 পর্যন্ত, অগাস্টের 75 পর্যন্ত দেশে যখন ষড়যন্ত্রকারীরা দেশকে একটি ফেইল্ড রাষ্ট্র হিসাবে তারা পরিণত করতে চেয়েছিল, সেখানে ষড়যন্ত্র ছিল শুধু দেশের ভিতরের লোকদের নিয়ে নয়, দেশ এবং বিদেশের ষড়যন্ত্রকারীরা তারা একত্রিত হয়ে এই রাষ্ট্রকে ফেল বানানোর জন্য তারা চেষ্টা করেছিল। এবং তৎকালীন সময় আমাদের দেশের কিছু মির্জাফররা সেখানে তাদের ক্ষমতার লোভেই হোক, অথবা তাদের বুদ্ধির অভাবেই হোক, অথবা দেশপ্রেমের অভাবেই হোক, তারা অংশগ্রহণ করে সেখানে যে ঘটনা ঘটিয়েছিল। তৎকালীন সময়ে এই আমাদের নেতা তখন জেলে ছিলেন, মানে হাউস অ্যারেস্ট ছিলেন, কারাবন্দী করে রাখা হয়েছিল। কিন্তু সেই সময় দেশপ্রেমিক জনতা এবং সিপাহীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে ওনাকে এই কারাবন্দী থেকে বাইর করে নিয়ে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব ওনার উপরে দিয়েছিল। কেন দিয়েছিল? এই মানুষগুলো জানতো এই বীর মুক্তিযোদ্ধা, বীরুত্তম, মহান স্বাধীনতার ঘোষক, হি ক্যান অনলি সার্ভ দ্যাট কান্ট্রি উইথ ফুল অফ প্যাট্রিয়টিজম, অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি। এবং সর্বোপরি উনি একজন ধর্মপরায়ণ মানুষও ছিলেন, যার কারণে ওনার নেতৃত্বে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট থেকে, এবং টোটালি একটি দুর্নীতিগ্রস্ত একটি বাংলাদেশ ছিল, এবং সেখানে আইনের শাসনও ছিল না, কিছুই ছিল না, মা বোনরা ইজ্জত রক্ষা করতে পারে নাই। কিন্তু এই দেশটাকে একটা ডিসিপ্লিনের ভিতরে নিয়ে এসে একটা উন্নয়ন এবং নির্ভরশীল একটি রাষ্ট্রে উনি পরিণত করতে পেরেছিলেন। এইটার পিছনে একটি শক্তি ছিল
প্রথম হইল সর্বোপরি আল্লাহর উপরে বিশ্বাস, আর দ্বিতীয়ত হইল ওনার কমিটমেন্ট টু হিজ ডিউটি। বিকজ উনি বিশ্বাস করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বকে সঠিকভাবে পালন করতে হবে, অন্যথায় হি উইল বি অ্যান অ্যাকাউন্টেবল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মেবি ইন দিস লাইফ অলসো, ডেফিনেটলি ইন দ্য লাইফ হেয়ার আফটার। ওই যে ভয় ছিল ওনার মধ্যে, সেই ভয়টা নিয়ে, দেশপ্রেম নিয়ে, সততা নিয়ে, এবং উনি মানবতার যে সেবা করেছেন, যার কারণে হি বিকেম এ মোস্ট সাকসেসফুল প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হি বিকেম এ স্টেটসম্যান। নট অনলি একটা দলের নেতা, প্রতিষ্ঠাতা নেতা, উনি কিন্তু একটা স্টেটম্যান হিসাবে বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করতে পেরেছিলেন এবং সম্মান অর্জন করেছিলেন। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই এম প্রাউড যে ওনার 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র, দেশের উন্নয়ন এবং দেশের আইনের সুশাসন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। ওনার নেতৃত্বে আমরা পেয়েছি। তার পরবর্তীতে ওনার সুযোগ্য উত্তরসূরি, ওনার সহধর্মিনী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, আজকে গোটা জাতি যাকে বলে, এই টাইটেলটা পেয়েছেন ওনার ডেমোক্রেসির প্রতি সম্মান থাকার কারণেই। অপরদিকে দেখেন, আমরা মাদার অফ মাফিয়া পেয়েছে আরেকটি রাজনৈতিক দলের নেত্রী, তার গণতন্ত্রের প্রতি চর্চা নাই, সম্মান নাই, যার কারণে ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে ধরে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাকে মাদার অফ মাফিয়া বলে আখ্যায়িত করে। সো দ্যাট ইজ ওয়াই উই আর প্রাউড যে আমাদের নেত্রী, বর্তমান বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনিও আমাদের দলের চেয়ারপারসন, উনি নেতৃত্ব দিয়েছেন। বর্তমান এই প্রজন্মের এই ক্রান্তিকালে আমাদের নেত্রী যেহেতু আজকে কারাবন্দী মিথ্যা মামলার কারণে এবং উনি অসুস্থ, ওনার সুযোগ্য সন্তান, সুযোগ্য উত্তরসূরি জিয়া পরিবারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হাল ধরেছেন। তা আমরা ইতিহাস যখন কাটাই, স্বাধীনতা পূর্বকালীন জিয়াউর রহমান সাহেব ক্রান্তিকালে জাতির পাশে দাঁড়িয়েছিলেন ত্রাণকর্তা হিসাবে। আবার এরশাদ সাহেব যখন আসলেন, গণতন্ত্রকে আবার কবর দিলেন, সেখানে তারপরে জিয়াউর রহমান সাহেব আবার দাঁড়ালেন জাতির পাশে ত্রাণকর্তা হিসেবে 72 থেকে 75-এর পরে, 7ই নভেম্বরের পরে। তারপরে তৃতীয়বার ওনারই সুযোগ্য সহধর্মিনী আমাদের নেত্রী, উনি জাতির পাশে দাঁড়ালেন আপনার এরশাদ সাহেবের বিরুদ্ধে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে আন্দোলন করে আমাদেরকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আবার উপহার দিলেন এবং সংসদীয় গণতন্ত্র আমাদেরকে উপহার দিলেন। পরবর্তীতে আজকে যেটা একযুগের উপরে ঘটছে বাংলাদেশে, সেটার জন্য বর্তমান অবস্থা আপনারা সকলেই ওয়াকেবল। এবং এখানে দাঁড়িয়েছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনিও চাচ্ছেন বাংলাদেশে গণতন্ত্র ফিরে টানতে এবং এনে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারটা যাতে আমরা আদায় করতে পারি। ভোটের অধিকার যদি আদায় করতে পারি, তখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আজকে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা হইল, জনগণের এখানে কোনো সে নাই, কারণ দে ক্যান নট কাস্ট দেয়ার ভোট ফ্রিলি। এই দেশের মালিক জনগণ, কিন্তু যারা সেবক অথবা চাকরের ভূমিকা পালন করবে, সেই জনগণকে আজকে তার উল্টো দিকে নিয়ে গেছে। জনগণ এখন কথা বলতে পারছে না, কিন্তু চাকর বা এই যে সেবকরা আজকে তারা প্রভুর ভূমিকা পালন করছে। তো এই জন্য আমি সম্মানিত উপস্থিতি, এবং ইউ আর অল ইয়াঙ্গার দেন মি পার্টিকুলারলি হিয়ার, তো আমি যেটা বলবো যে ইট ইজ আওয়ার ডিউটি, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি হ্যাজ এ মরাল অব্লিগেশন। এটা আমাদের প্রিয় মাতৃভূমি, ভুলে গেলে চলবে না। ইট ইজ আওয়ার মাদারল্যান্ড। Nobody has any right to abuse our motherland. Nobody has got any right. আর এই দেশের মালিক কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দল নয়। এই দেশের মালিক 18 কোটি মানুষ বা 17 কোটি মানুষ। আর এই যুদ্ধটাও হয়েছিল কোনো দল এককভাবে করে নাই। এই যুদ্ধটা তৎকালীন সময়ে গণতান্ত্রিক মানুষ, তারা 7.5 কোটি মানুষ তখন যুদ্ধ করেছে এই দেশটাকে স্বাধীন করার জন্য। সুতরাং যারা অনন্য ভূমিকা রেখেছেন মুক্তিযুদ্ধে, তাদেরকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করি। তাদের কষ্টের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদেরকে অসম্মান করারও আমাদের কোনো অধিকার নেই। তারা এই কারণে দেয় নাই, রক্ত দেন নাই বা প্রাণ দেন নাই, এই রাষ্ট্র আবার অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, সেখানে মা বোনরা ইজ্জত রক্ষা করতে পারবে না এবং সেখানে আমাদের দেশে কোনো বিচার থাকবে না, বিচারপতিরাও সেখানে তারা নিরাপদে বা নির্দ্বিধায় তাদের সঠিক রায় দিতে পারবে না। এই ধরনের কোনো রাষ্ট্র আমরা চাই নেই। তো প্রিয় উপস্থিতি, আমি আর বক্তব্য এখানে রাখবো না।
I want to again give my heartfelt thanks to my younger brother, Samsulalam Litton, for what he has said today about the sanction and its impact in future. It is very, very important. এটা শুধু রাজনৈতিকভাবে দেখলে চলবে না। ইয়েস, আমি স্বাগত জানাই আমেরিকাকে, নো ডাউট, বাট কেন জানাচ্ছি স্বাগত? কারণ এটার পিছনে এটার জন্য দায়ী একমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। আজকে এই অবস্থায় বাংলাদেশ পৌঁছার কথা নয়। বাংলাদেশের আর্মিরা, পিস রক্ষা বাহিনী যারা ইন্টারন্যাশনালি তারা কাজ করেছে, অত্যন্ত সুনামের সহিত তারা তাদের দায়িত্ব পালন করেছে। আজকে আমাদের রেমিটেন্স বলেন, গার্মেন্টস বলেন বা এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন কিছু লিটন সাহেব যেটা বললেন, এটা আমরা অত্যন্ত ভালোভাবে সুন্দরভাবে আমরা অতীতে চালিয়ে গিয়েছিলাম এবং আমাদের দেশটা একটা উন্নয়নের দিকে যেভাবে মানে দ্রুতভাবে এগিয়ে যাচ্ছিল, এখানে আমাদের ইকোনমিকে ইমার্জিং টাইগার হিসেবে সাউথ ইস্ট এশিয়া বলা হইতো। এটা আমাদের অর্জন ছিল। তখন নেতৃত্ব দিয়েছিল বিএনপি সরকারের ছিল। তো আজকে এগুলা তো সব হারিয়ে ফেলেছি। হাজার হাজার কোটি কোটি টাকা আজকে লুটপাট হয়ে আমাদের সম্পদগুলা তারা নিয়ে বিদেশে তারা পাহাড় সমান সম্পদ বানিয়েছে। এই বেগমপাড়া এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন দেশে, শুধু কানাডায় নয়, আমেরিকার ইউকেতেও আছে, মিডল ইস্টও আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা ছড়িয়ে পড়িয়ে আছে। তারা কোটি কোটি টাকা সেখানে লুটপাট করে নিয়ে গেছে। এটা কার সম্পদ? এটা তার বাপদাদার সম্পদ? এটা তো এই 17-18 কোটি মানুষের সম্পদ। এরা জবাব দিবে কিভাবে মরার পরে? এই ফিলিংটা যাদের মধ্যে নাই, তারাই কিন্তু অন্যায় কাজ করতে পারে এবং তাদের মাধ্যমে আমাদের রাষ্ট্রের কোনো উপকার হবে না। এই জন্য আমি বলি, দে আর দি লায়াবিলিটি অ্যান্ড উই মাস্ট গেট রিড অফ দেম আন্ডার এনি সার্কামস্টেন্সেস। অ্যান্ড হাউ ডু উই ডু ইট? ইজ ঐক্যবদ্ধ আন্দোলন, ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে। আমরা যারা দেশপ্রেমিক, যেভাবে আমরা 52-তে আমরা বিজয় অর্জন করেছি ঐক্য আন্দোলনের মাধ্যমে, আমাদের মাতৃভাষাকে আমরা রক্ষা করতে পেরেছিলাম, তেমনি 71-এর মুক্তিযুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিধায় আমরা বিজয় ছিনিয়ে আনতে পেরেছি। তেমনি 7ই নভেম্বরে ঐক্যবদ্ধ থাকার কারণে আমরা দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের রাষ্ট্রকে রক্ষা করতে পেরেছি। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই যে রাষ্ট্রের যে দুশ্মন যারা, আমি লাস্ট কথাটা বলে আমি শেষ করব, তারা রাষ্ট্রদ্রোহীর মামলা দেয়, যারা আমরা রাষ্ট্রের পক্ষে বা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা যারা কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তারা তখন বিভিন্নভাবে ফলস মামলা দিয়ে, ফেব্রিকেটেড মামলা দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে দায়ী করে। প্রতিনিয়ত এই সরকার এবং তার পেটুয়া বাহিনীরা রাষ্ট্রের যে সংবিধান আছে সেটাকে লঙ্ঘন করছে, অসম্মান করছে। সুতরাং রাষ্ট্রদ্রোহীর মামলা তাদের বিরুদ্ধেই হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করবেন, তখনই ইনশাআল্লাহ তাদেরকেও বিচারের কাঠ করায় একদিন দাঁড়াতে হবে। এই কথা বলে এবং আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমরা যারা আন্দোলনে আমরা সংযুক্ত আছি এবং অব্যাহত আন্দোলন আমরা করে যাচ্ছি, সেই আন্দোলনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সফল করান এবং আমাদেরকে যেন তৌফিক দান করেন। পাশাপাশি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে আন্দোলনে এখন নেতৃত্ব দিচ্ছেন, ওনাকে যেন আল্লাহ ওনার অলৌকিক ব্লেসিং দিয়ে ওনাকে মানে নেক হায়াত দান করেন এবং ওনাকে সাহায্য করেন, যাতে উনি সঠিক পথে আমাদের দেশটাকে নিয়ে জাতিকে উদ্ধার করতে পারেন এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ আমাদের আজকে প্রধান বক্তা শামসুল লিটন সাহেবকে এবং আমাদের সালেহ ভাই এখানে ছিলেন বিশেষ অতিথি হিসাবে। আমরা সবসময় আমরা কমিউনিটির কাজ করি, বিভিন্ন কাজ করি একসাথেই। তো আই এম সো প্রাউড, আমি যখন শুনছি যে আমার শামসুল লিটন সাহেব এখানে আসবেন আমাদের সালেহ ভাই, আমি বলছিলাম যে ডক্টর হাসান ভাইকেও দাওয়াত দেওয়ার জন্য তারা বোধহয় পারে নাই, ওই সাহেবকেও দাওয়াত দিয়েছিল তারা, কিন্তু উনি আজকে ওনার কাউন্সিলে একটা মিটিং থাকার কারণে উনি আসতে পারেন নাই বিধায় উনি দুঃখ প্রকাশ করেছেন। নেক্সট মিটিংয়ে ইনশাল্লাহ আসবেন। আগামী তো এই ধরনের মিটিং আপনারা করবেন, সেমিনার সিম্পোজিয়াম যেটাই করেন, ভালো ভালো জ্ঞানী লোকদেরকে নিয়ে আসবেন, তাদের কাছ থেকে আমরাও শিখবো। আর তাদের যে জ্ঞান যেটা করে তারা জ্ঞান অর্জন করেছেন, সেগুলো তাদেরও দায়িত্ব হইল টু স্প্রেড দ্য নলেজ অ্যামাংস্ট দি পিপল দোজ হু আর সিকিং ফর নলেজ। কারণ ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, if you have got some knowledge about something, you should express it or spread it amongst the other people or share it with other people so that people become knowledgeable. জাযাকাল্লাহু খায়রান। আবারও ধন্যবাদ জানাচ্ছি ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালকে। তোমাদের অবশ্যই আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। And let's carry on. We are with you. Our supports will be with you all the time.
জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে ওনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদেরকে দিক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে সিলেট অনলাইন টিভিকে, সেই সাথে ধন্যবাদ এবং অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি সিলেট অনলাইন টিভির মাধ্যমে বাংলাদেশ সহ বিদেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হওয়া সকলকে, আমাদের আজকের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল তার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এখানে উপস্থিত সকল হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট সবাই তাদের আন্দোলন চালিয়ে যাবে। বাংলাদেশ সরকার তথা অবৈধ সরকার, এই মাফিয়া সরকারের কোনো প্রকারের হুমকি দামকিতে আমাদের আন্দোলন সংগ্রাম থামবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের দেশকে মুক্ত করব, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, দেশের মানুষের অধিকার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের প্রোগ্রামের সমাপ্তি পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাদের সবাইকে আমি আবারও মুবারকবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময়টুকু এখানে ব্যয় করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন জনাব রায়হান আহমেদ। জনাব রায়হান আহমেদকে ওনার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি ও গণতন্ত্রের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব শিরোনামের অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক জনাব মাহিদুর রহমান ভাই, উপস্থিত বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক এবং ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল সম্মানিত উপদেষ্টা জনাব শামসু আলম লিটন ভাই, উপস্থিত অনলাইন অ্যাক্টিভিটিস এর সম্মান সভাপতি বিশেষ আমাদের প্রিয় ভাই জনাল আবেদিন এবং সেক্রেটারি দিলদার হোসেন ভাই, উপস্থিত ফাইট ফর রাইটসের সভাপতি তরিকুল ইসলাম এবং আমির ইসলাম মুকুল ভাই, উপস্থিত মাননীয় কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, তাই ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমরা জানি কী জন্য যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা করলো, কী বা কেন করলো। কারণটা হচ্ছে যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন কাজে জড়িত থাকার র্যাবের 6 জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। কী জন্য করলো? এরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে, অন্যায়, নিপীড়ন, নির্যাতন করে মানুষকে গুম করেছে। গুম করার কারণে যুক্তরাষ্ট্র তাদেরকে নিষেধাজ্ঞা করেছে, যুক্তরাষ্ট্র তাদের ভিসা বাতিল করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হচ্ছে 2009 সাল থেকে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ পর থেকে গুমের ঘটনা ঘটেছে কয়টি? 604টি ঘটনা ঘটে। অবশ্য মানবাধিকার কর্মীরা লঙ্ঘনের অভিযোগ নতুন নয়, তারা এই অবৈধ সরকারের কাছে শুরু থেকে আজ পর্যন্ত কতবার তারা বলতে চাইছে যে আমাদেরকে যার গুম হয় তাদের খোঁজ খবর আপনারা দেন, তার কোথায় আছে, কিভাবে আছে আমরা জানতে চাই, কিন্তু অবৈধ সরকার তা জানায়নি। বন্ধুগণ, এই যে 2014 সালে নির্বাচন পর থেকে প্রবণতা আরও বেড়েছে, নির্বাচনের কমিশন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, কোথাও কোনো জবাবদিহিতা নেই। মানবাধিকার রক্ষা করার জন্য দেশ ও বিদেশে প্রায় সব মানবাধিকার সংগঠন বারবার আহ্বান জানিয়েছে। গুম হওয়া ব্যক্তিরা, স্বজনরা একথা বলছে যে আপনারা একটু আমাদেরকে বলে দেন এদের কবর কোথায় আছে, আমরা তাদের কবরের কাছে গিয়ে কবরের কাছে গিয়ে জিয়ারতটা করব, আপনারা বলেন। কিন্তু অবৈধ সরকার একবারটাও তাদেরকে কবরের খুঁজটা দেয়নি। কিসের জন্য দেয়নি? তাদের ভিতরে ছিল তাদের ভিতরে ছিল এবং ভিতরে খুব ছিল যে যদি আমরা দিয়ে দেই তাহলে তার জানে যাবে যে আমরা সবাই জানি যে আমাদের সিলেটের কিছু সন্তান ইলিয়াস আলীর কি অপরাধ ছিল? ইলিয়াস আলী একমাত্র
অপরাধ ছিল যে সত্য কথা বলার জন্য, তাই গুম করা হয়েছে। আজকে যদি ইলিয়াস আলীর পরিবারকে জিজ্ঞাসা করা হল যে ইলিয়াস আলী কোথায়, তা আজ পর্যন্ত মায়ের ডাকের, আজকে আমি দেখলাম যে মায়ের ডাকের এই নিউজের মধ্যে তারা বলতেছে আজ পর্যন্ত ইলিয়াস আলী কোনো খোঁজখবর পায়নি। আজকে মানবাধিকার আজকে লুণ্ঠন করা হয়েছে যে ব্যারিস্টার আরমান সাহেব কোথায় আছে, এটাও কেউ জানে না। আজকে আজমি সাহেব কোথায় আছে, তাদের পরিজন আজ পর্যন্ত জানা যায়নি। বন্ধুগণ, আজকে আমাদের গণতন্ত্র কথা যদি আলোচনা করি, কি বলবো, আজ আমাদের গণতন্ত্র হচ্ছে গলা টিপে হত্যা করা হয়েছে। আমাদের গণতন্ত্র চরম বেদনাদায়ক, দুর্নীতি, হত্যা এবং রাজনীতিকে টিকে রাখার জন্য লুণ্ঠন করা হয়েছে। ক্ষমতা দীর্ঘদিন স্থায়ী করার জন্য মন করা আইন রচনা করা হয়েছে। এসব কারণে সাধারণ মানুষের যেভাবে মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তেমনি বিশ্বের দরবারে দেশের মানুষের কথা নিচু হচ্ছে। প্রিয় মানবাধিকার কর্মীবৃন্দ, আজকে আমাদের কি করা উচিত? সংকট উত্তরণের একমাত্র উপায় হচ্ছে যে আমাদের সবাই মিলে যদি সুস্থ গণতন্ত্রের চর্চা করি এবং ভোটের অধিকার আদায়ের সংগ্রাম প্রতিষ্ঠা করি, এসবের জন্য প্রধান উপায় হচ্ছে কি আমাদের জাতীয় ঐক্য জানতে করতে পারি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, তাহলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। এবং তাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা চালাতে হবে। আশা করি সমস্ত বাধা বিপত্তি এবং মানবাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে। এবং আমরা সবাই আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদের সবাই হয়েছে এদেরকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এবং সবাই যাদেরকে আজ পর্যন্ত যারা এই মানবাধিকার জন্য কথা বলার কারণে তাদেরকে ফেসবুকে হ্যাক করা হয়েছে, এবং গতকাল যে মন্ত্রী বলেছে যে যে কথা বলতে তাদের বাংলাদেশের ভিসা বন্ধ করা হবে, পাসপোর্ট বাতিল করা হবে। আজ ফাইট ফর রাইটসের ইন্টারন্যাশনাল এই সেমিনারতে বলতে চাই যে সরকারকে আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আমাদেরকে বন্ধ করতে পারবেন না। আমরা বেশি আসিনি, আমরা এই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, তাই আমাদেরকে আপনারা হুমকি দিবেন না। আমরা মানবাধিকার কর্মীবৃন্দরা সবসময় কথা বলবো সত্যের পক্ষে। আসুন বন্ধুগণ, আমরা আমাদের প্রত্যেকের সুন্দর কথা আমরা আলোচনা করি এবং সুন্দর ভাষা আমরা কথা বলি। আমরা আমাদের মানবিক প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের একসাথে সবাই মিলে আমরা একসাথে কাজ করি এবং একসাথে কাজ করে আমাদের মানবিক প্রতিষ্ঠা করি। আশা ব্যক্ত করি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আজকের সভা দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে। আজকে দোয়া পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অনলাইন অ্যাক্টিভিটিসের সম্মানিত সভাপতি জনাব আবিদিন ভাইকে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العافية. اللهم إنا نسألك موجبات رحمة ونعوذ بك من شرورهم. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين. একটা গ্রুপ ছবি আপনার কার মোবাইল ক্যামেরা ভালো আছে, গ্রুপ ছবি নিয়ে নেন। পিছনে আসেন। পিছন থেকে আসবে ইয়ে থেকে আমি একটা
এই যে আমাদের মহিত ভাইয়ের জন্য দোয়া করেন। মাহিদুর রহমান ভাই কিন্তু 30 বছর 35 বছর যাবত লড়াই চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং ওনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখে, শতবর্ষী, উনি যাতে 100 বছর মিনিমাম হায়াত পায় ইনশাআল্লাহ। আমরা লিটন ভাইয়ের জন্য দোয়া করি, লিটন ভাইকে আল্লাহ শতবর্ষী। আমি এখন ওনার অনেক ছোট, কিন্তু ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, কিন্তু মাহিদ ভাইয়ের জন্য বেশি দোয়া করবেন এই জন্য, কারণ উনি অনেক স্যাক্রিফাইস করছে, অনেক ইয়ে করছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে এত কাজ করতে গিয়ে। না না, ও ভাই দিয়ে দেন। ও ভাই দিয়ে দেন। ক্যামেরা ভাই আমিনুর ভাই, আমিনুর ভাই জি আপনার ভাই তো ভাই আপনার পিকটি লোক আমরা। আচ্ছা এইটা দেন, এইটা দেন, পিকটি লোক সুস্থ করলে আমরা ভয় পাই। আচ্ছা ও ভাই আপনার এক ভাই তার কাছে দিয়া আপনারা আসেন, আপনারা টাইমারে দিয়ে আপনারা দুজনেই চলে যান। আপাটা আসেন, আপা আসেন, আপনি বাদ থাকলে কিভাবে হবে? আপনারা আসেন, দুজনেই আসেন। আর বাংলাদেশ ইনশাআল্লাহ স্বাধীন হয়ে যাবে, ইনশাআল্লাহ স্বাধীন হয়ে যাবে। এখন শুধু যোগাযোগটা রাখেন সবাই, ওই যে হাদিসে আছে না, রজ্জু ধরে রাখার জন্য, মানে সবাই সবাইকে ধরে রাখেন যাতে আমরা দেশটা আবার হারায় না ফেলি। ঘরে 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 দীর্ঘশ্বাস করে এমন অবস্থা হয়েছে, এই দীর্ঘশ্বাসেই জ্বলে পড়ে সরকার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সময় এসে গেছে, এই ঘন্টা নাম্বারটা দিয়ে বলেন কইতাম সিলেট অনলাইন টিভির মাধ্যমে আজকের আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়া সবাইকে আমরা দেখেছি। আমাদের সাথে অসংখ্য ভাই বোনেরা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে আজকের প্রোগ্রামে যুক্ত হয়েছেন। আমি সবাইকে ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে অত্যন্ত মুবারকবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের আগামী দিনের সকল প্রোগ্রামে এভাবে অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকবেন, যুক্ত থেকে বাংলাদেশকে একটি সুন্দর সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে দাঁড় করানোর আন্দোলনে আপনারা অংশগ্রহণ করবেন। এই বলে আজকের প্রোগ্রামে এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম। অফ করে ফেলবো না, গান না, এমনি সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট অনলাইন টিভিকে। বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশান, বাংলাদেশের সব কিছুকে নষ্ট করে দিয়েছে আওয়ামী হায়না সরকার। আওয়ামী হায়না সরকার। তো আমরা বিদেশে থেকেও বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য কথা বলে যাচ্ছি। যতদিন না পর্যন্ত এই অবৈধ সরকার, এই ভোট চুরির সরকার, এই শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে না পালাবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি আন্দোলনের গতি যেভাবে যাচ্ছে, শেখ হাসিনা পালানোর জন্য পথ খুঁজছেন। ওনার পালানোর পথ পরিষ্কার করার জন্য আমরা ওনাকে অনেক হেল্প করব, কোনো সমস্যা হবে না। বাট ওনাকে আর বাংলাদেশের মাটিতে রাখার কোনো সুযোগ নাই, কারণ তিনি হচ্ছে বাংলাদেশের মৌলিক অধিকার নষ্ট করার নেত্রী, তিনি হচ্ছে বাংলাদেশের গুম খুনের নেত্রী, তিনি হচ্ছেন বাংলাদেশের জনগণের বিরোধী একজন নেত্রী, তিনি হচ্ছেন দেশের বিরুদ্ধে। বাংলাদেশের যে প্রতিষ্ঠান আজকে স্যাংশন হয়েছে,
সেই প্রতিষ্ঠানগুলো এটা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না, এটা কোনো আওয়ামী লীগের প্রতিষ্ঠান না, এটা কোনো বিএনপির প্রতিষ্ঠান না, এটা সর্বসাধারণের প্রতিষ্ঠান এবং এটা দেশের প্রতিষ্ঠান। এই দেশকে যারা ধ্বংস করার পায়তারা করছে তাদের মধ্যে শেখ হাসিনার নাম আমরা অচিরে দেখব, এই বিশ্বাস রেখেই আজকের এই কথা শেষ করছি। ধন্যবাদ অনলাইন সিলেট টিভিকে। আসসালামু আলাইকুম, আমি জেসমিন আক্তার, ফাইট ফর রাইটস অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমরা সবাই এই প্রোগ্রামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে বা যারা আমাদের সাথে সদস্যবৃন্দ এবং আমাদের যারা সবাই আছেন সকল নেতৃকর্মীবৃন্দদেরকে আমি অভিনন্দন জানাই এবং আমি এই আশা ব্যক্ত রাখি আমাদের এই যে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল যে লড়াইটা, এটা আমরা সামনের দিকে এগিয়ে নিব। আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা এবং আমাদের মৌলিক অধিকার আদায়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং প্রত্যেককে মানুষের কথা বলার রাইটকে আমরা এই স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আমরা সবার সাথে তাদের রাইট নিয়ে ফাইট করব এবং আমাদের রাইট ইনশাল্লাহ একদিন প্রতিষ্ঠিত হবে। আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পাবো এবং আমরা আমাদের অধিকার ফিরে পাবো। আমরা একটা গণতান্ত্রিক দেশ ফিরে পাবো। আমাদের মাতৃভূমি, আমাদের সোনার বাংলাদেশকে আমরা আসলে সোনার দেশ এবং খাঁটি দেশ হিসেবে পরিণত করবো ইনশাল্লাহ। এবং আমি এই আশা ব্যক্ত রাখি যে এই যে অরাজনৈতিক দেশের একটা একনায়কত্ব চলছে, এটা একদিন পতন হবে এবং স্বরাষ্ট্র এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে একদিন প্রতিষ্ঠিত হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব একদিন দেশে নেতৃত্ব দিবেন এবং আমরা সবাই ওনাকে সাপোর্ট করি, আশা ব্যক্ত করি যে উনি একদিন আমাদের দেশ লিডার এবং উনি একদিন দেশকে সুপথে এবং উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত করবেন। আর দেশের যে সন্ত্রাসবাদী অত্যাচার এবং যে গুম, যা অরাজনৈতিক কার্যকলাপ চলছে সব কিছু বন্ধ হবে এবং আমাদের দেশ একটা উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। আমরা মাথা উঁচু করে বলতে পারি উই আর বাংলাদেশি, উই প্রাউড অফ দ্য বাংলাদেশ পিপল। সো once again I thanks all of the member in the team who are fighting for the rights, fight for rights to everyone. So I'm grateful to get a part as a assistant secretary here. So thank you all. Thanks for the Fight for Rights program. And I hope in the future we will get more program, we will execute, we will deliver our speech, we can fight, we can write anything for our fight and for our right. So thank you for all. That's it. আসসালামু আলাইকুম, ধন্যবাদ সিলেট অনলাইন টিভিকে অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকের আমরা যে সেমিনার আয়োজন করেছিলাম, সেমিনারের প্রধান ডাক হচ্ছে যে দেশে যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞা করেছিল যে বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্রের মানবাধিকার কী জন্য তারা নিষেধাজ্ঞা করেছিল, যে এই জন্য যে র্যাবের 6 জন কর্মকর্তা মানুষের গুম খুন হত্যা করেছিল। এই গুম খুন হত্যা থেকে বাংলাদেশ কীভাবে তার রক্ষা পাবে? বাংলাদেশ রক্ষা পেতে হলে একমাত্র উপায় হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার এবং সংগ্রাম আমাদের প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদের দরকার হচ্ছে সবাই এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। তাই আমরা আসুন সবাইকে আমরা জাতীয় ঐক্যর ডাক দেই। জাতীয় ঐক্য ছাড়া আমাদের এই অবৈধ সরকার থেকে আমাদের জানমালের নিরাপত্তা পাবো না। আমাদের জানমালের নিরাপত্তা পেতে হলে আমরা জাতীয় ঐক্যের প্রয়োজন। আমরা সবাই এক প্ল্যাটফর্মে একভাবে আমরা একসাথে কাজ করলে আমরা আমাদের মানবাধিকার রক্ষা পাবে, গণতন্ত্র রক্ষা পাবে, এই আশা ব্যক্ত করলাম। ধন্যবাদ সিলেটি অনলাইনকে আমাদের প্রোগ্রাম কভার করার জন্য। ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল আমাদের এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের মনের বক্তব্য বলতে পারি। বিশেষ করে আমরা বাংলাদেশের সরকারের দুর্নীতি, অত্যাচার, অনাচার, গুম খুনের আমরা আমাদের
ভোটের অধিকার, রাজনীতি করার অধিকার বিষয়ে আমাদের সোচ্চার। তো আমরা এই কে বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্রে ফিরিয়ে দিন, সুষ্ঠু নির্বাচন দিন, যাতে করে দেশে দুর্নীতি মুক্ত হয়। এই বলে আবার সিলেটি অনলাইনকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সিলেটি অনলাইনকে আজকের এই প্রোগ্রামটি কভার করার জন্য। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে বাঙালি জাতি একটি স্বৈরাচার শাসনতন্ত্রের কবলে জিম্মি রয়েছে, যারা দেশের গণতন্ত্রকে কেড়ে নিয়েছে, যারা দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে দিন দিন, যারা মানুষের অধিকার হরণ করতেছে, বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। আজকে আমেরিকার এই যে সেকশন, এই সেকশনটা আমি মনে করবো আমেরিকার সুদয় বুদ্ধির উদয় হয়েছে। তারা এতদিন পরে বুঝতে পেরেছে যে আমেরিকা বাংলাদেশের প্রতি যে কনসার্নটা দিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকা মোটামুটি বুঝতে পারতেছে যে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যে কারণে তারা বাংলাদেশকে কিছুদিন আগে যেই গণতান্ত্রিক সম্মেলনটা হয়েছিল সেখানে ইনভাইটও করেন। তো আমি মনে করি এটা একটা ইতিবাচক দিক। এটার পথ ধরে আস্তে আস্তে আমরা আমাদের যে আন্দোলন চালাচ্ছি, এই আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশকে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য সাহায্য করব এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ইনশাআল্লাহ সফলতা আমাদের আসবেই, বিজয় আমাদের হবেই, সেটা খুব সন্নিকটে। আমরা আমাদের নেতা কর্মী, তৃণমূলের নেতা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা কেউ ধৈর্য হারা হবেন না। ইনশাআল্লাহ বিজয় আমাদের খুব কাছে, আমরাই বিজয় হব, সেই দিন আর বেশি দূরে নয়। ধন্যবাদ সবাইকে। Stop.